আমরা তিনজনে এসে গেছি আমাদের দু পয়সার পডকাস্ট নিয়ে। আবার এরকম মাঝপথে অসময়ে আজকে আসার কারণ, আজকে সময়টা খুব ভালো। আজকে দেবের জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আজকের এই বিশেষ পডকাস্ট। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালোই লাগবে, যেরকম লাগে বরাবর। তো সেরকমই একটু এনজয় করলে লাইক বাটনটা মনে করে প্রেস করে দেবেন। তবে যেটা সব থেকে বড় ব্যাপার, আজকে একজন স্পেশাল গেস্ট আছেন আমাদের ভিডিওতে। তিনি একটু বাদে আসছেন। তিনি আস্তে আস্তে আমরা আলোচনা শুরু করে দিই, হাওয়াটা একটু গরম করি, তারপর স্পেশাল গেস্ট আসবেন। অভ্রতা না যদি আসে তাহলে কি হবে? তুমি এরকম গেস্টকে আমন্ত্রণ করেছো যে আসবে না, এরকম হতেও পারে। হতেই পারে, টেকনিক্যাল ইস্যুস হতে পারে। খাদানে যদি টেকনিক্যাল ইস্যুস হয়, আমাদের এখানে কেন হবে না? আজকে দেবের জন্মদিন নিয়ে প্রিন্স কিছু বলো। সবার আগে আমরা দেবদাকে উইশ করব হ্যাপি বার্থডে বলে। হ্যাঁ, প্রথমেই আমার তরফ থেকে দেবদাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যতদিন যাচ্ছে দেবদাকে আমরা নতুন ভাবে পাচ্ছি, নতুন ভাবে চিনছি। যত মানুষের বয়স বাড়ে, মানুষের আস্তে আস্তে পরিবর্তন আসে, সেই পরিবর্তনটা আমরা প্রত্যেকটা দিন দেবের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো এইভাবেই দেবদা আমাদেরকে মানে জন্মদিনে এ করুক, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, এবং চাই দারুণ একটা আপডেট আসুক, যেটা সব থেকে বড় কথা। খাদান নিয়ে মেতে আছি, চাইবো এরই মাঝে দারুণ কিছু একটা আপডেট অবশ্যই পাই, এটাই বলা। দেবদাকে জন্মদিনের শুভেচ্ছা আমি আমার অন্তর থেকে জানাচ্ছি অবশ্যই, এবং আমি চাই যে দেবদা ফাইনালি জিদ্দার সঙ্গে একটা কাজ করুক, ওকে, এবং দেবদা খুব সুস্থ থাকুক। দেবদা বিয়ে করুক, নাহলে দেবদা আস্তে আস্তে সালমান খানের মতো হয়ে যাচ্ছে। ভালো লাগছে না ব্যাপারটা? ঠিক আছে, একদম ভালো বলেছে। দেব ফ্যান না ধ্যারা ধ্যারা আনসাবস্ক্রাইব মারবে, ঠিক আছে? বলবে তোর বিয়ে হয়েছে যে তুই দেবদাকে বলছিস বিয়ে করতে। না না, আনসাবস্ক্রাইব কেন? এটা বরঞ্চ তারা খুশি হবে যে তারাও তো মন থেকে কোথাও চায় যে দেব বিয়ে করুন। আর দেবদা বলছি যে শারদ মিউজিক ভেঞ্চার ছাড়াও আরো লোকজনকে একটু ডাকো ইভেন্টে, ঠিক আছে? এটা আমার বক্তব্য থাকবে, সব কন্ট্রোভার্সিয়াল বক্তব্য। এবং দেবদা সুস্থ থাকো, ভালো থাকো, সিনেমা ভালো আনো, আমাদের সবার তরফ থেকে তোমার জন্য অনেকটা ভালোবাসা। এরকম সব আমরা বার্থডে উইশ করছি কেন? দেব এখন সাফল্যের চূড়োয় আছেন, খাদান নিয়ে এসছেন, এত হাইপ আছে, তার জন্য আমরা বার্থডে উইশ করছি? না না না, আমরা এমনিও হয়তো করতাম, ঠিক আছে? মহারাজা হয়তো কেক নিয়ে যেত, ওকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমরা দু পয়সার মানুষ, আমরা দূর থেকে বুক ভরা ভালোবাসার আশীর্বাদটাই পাড়ি দিতে, বিশেষ করে আমি। কি হলো, সবাই এরকম চুপচাপ থাকে কেন? কেউ কিছু বলছে না? এইটা মাঝে মাঝে আমাদের মধ্যে হয়, অকওয়ার্ড সাইলেন্স, ঠিক আছে? কে কি বলবে আমরা বুঝতে পারি না, কিন্তু কিন্তু অনেকের ধারণা যে এখানে আমরা একে অপরকে ইনফ্লুয়েন্স করছি কারোর এগেনস্টে কথা বলতে, ঠিক আছে? খুব মজার জিনিসপত্র হচ্ছে আশেপাশে। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে কি যে আজকে আমরা দেবদার সেই সিনেমাগুলো নিয়ে কথা বলবো যেইগুলোর জন্য আমরা দেবদাকে ভালোবাসি। তো আমি এক এক করে প্রত্যেকের কাছে আসবো। প্রথমে অভ্রদাকে বলবো যে অভ্রদা, দেবদার কোন সিনেমাটা তুমি প্রথমবার দেখেছো? কোন সিনেমাটার জন্য তুমি দেবদার প্রেমে পড়েছো? চ্যালেঞ্জ, এই প্রশ্ন শেষ করার কোনো দরকারই নেই, একদম নো ডাউট চ্যালেঞ্জ। দেখে সেই সময় ভীষণ ভালো লেগেছিল, খুব ভালো লেগেছিল। বাংলা সিনেমার সম্পর্কে একটু নাকুচু ব্যাপার তো ছিলই সেই সময়, তো তখন চ্যালেঞ্জ দেখে বেশ একদম অবাক হয়ে গেছিলাম। দেবকেও খুব ভালো লেগেছিল। এবার তারপর থেকে তো দেখেছি, বহু সিনেমা দেখেছি। তোমরা এবার বলো, তোমাদের কোন সিনেমা দেখে ভালো লেগেছিল দেবকে? আমারও কোথাও গিয়ে চ্যালেঞ্জের কথাই আমি বলবো, কারণ তার আগে আই লাভ ইউ বলি বা প্রেমের কাহিনী বলি বা মন মানে না বলি, ওগুলো গান দারুণ ভাবে হিট করেছিল, বা গান আসছে শুনছি, চারপাশে আলোচনা হচ্ছে। কিন্তু চ্যালেঞ্জ সেই সময় একটা নতুন একটা এরা তৈরি করেছিল, যে এরাটা আমার মনে হয় না পরবর্তীকালে না অঙ্কুশ দা পেয়েছে না ইয়াস দা পেয়েছে, যেটার মাধ্যমে একটা স্টার তৈরি হয়। সেটা কিন্তু কোথাও গিয়ে চ্যালেঞ্জ ক্রিয়েট করতে পেরেছিল। এটা হিউজ একটা, প্রথম কথা দেবদার যে লুকের যে ট্রান্সফরমেশনটা, আমরা যদি আই লাভ ইউ দেখি, দেবদার তখন লম্বা চুল ছিল, সেটা নিয়ে অনেকে অনেক রকম সমালোচনা করতো ফ্যান্সরা বাদে, যে ওই হেয়ার স্টাইলটা ঠিক দেবতার সঙ্গে যাচ্ছে না, মানাচ্ছে না, অনেক রকম কথাবার্তা হতো। সেখান থেকে দাঁড়িয়ে পুরোপুরি, হ্যাঁ, এরকম কথাবার্তা হতো। সেখান থেকে দাঁড়িয়ে যখন চ্যালেঞ্জে পুরো একটা নতুন একটা হেয়ার স্টাইল আনলো, এবং এখনো তুমি দেখবে বেশিরভাগ ট্রেন্ডে ওই হেয়ার স্টাইলটা কিন্তু লোকে ফলো করে। ওই পেছন থেকে চুলটা হালকা বড়, এই পাশগুলো একটু ছোট ছোট, সবাই ওই ট্রেন্ডটা ফলো করতে শুরু করলো। যেভাবে ওই যে দেবদা কলেজে এন্ট্রি হচ্ছে এরকম ভাবে ব্যাগটা ঝুলিয়ে, তখন সবাই ওটা ফলো করতো। ওই ট্রেন্ডটা চালু করতে পেরেছিল চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জ তো অবশ্যই, তবে অভিনেতা দেব হিসেবে আমাকে নিয়ে অভিনেতা দেবকে আমি যবে থেকে সিরিয়াসলি নিই বা আলাদা করে আমি ভাবতে শুরু করি, সেটা হচ্ছে চ্যাম্পে প্রথম গিয়ে বোনাসও দেখেছি, আমার ভালো লেগেছিল, বা তার আগে দেখেছি। কিন্তু একটা হিরোর একটা সিনেমার প্রতি এতটা ডেডিকেশন, একটা সিনেমার জন্য মোটা হচ্ছে, একটা সিনেমার জন্য আবার সিক্স প্যাক বডি করছে, ইমোশনাল মোমেন্টে রীতিমতো কাঁদাচ্ছে, দেবদার এই পারফরমেন্স আমি এর আগে তো সেইভাবে কখনো ফিল করতে পারিনি। মলারে গানটা এখনো যখন মাঝে মাঝে দেখি না, অবাক হয়ে যায়, এটাই সেই দেবদা যাকে আমরা একসময় অভিনয়ের জন্য খিল্লি করেছি, মজা করেছি। তাই যদি প্রথম ভালোবাসা যদি বলো, তাহলে চ্যালেঞ্জ, আর অভিনেতা হিসেবে আলাদাভাবে স্বীকৃতি, সেটা আমার কাছে কোথাও গিয়ে চ্যাম্প। এবার স্বর্ণজ্যোতি বলুন।
আমার মনে আছে এই চ্যাম্প সিনেমাটা বললি বলে আমি বলছি, চ্যাম্পের একটা সিন রয়েছে, আমার সিনটা খুব পরিষ্কার করে আমার মনে আছে, যে দেবের কেরিয়ারের অবস্থা বেশ খারাপ এবং ও ছুটকো ছাটকা কাজকর্ম করে। ও একটা জন্মদিন বাড়িতে গেছে, সেখান থেকে ও না কেক চুরি করে নিয়ে আসবে রুক্মিণীর জন্য। এবং ওই সিনটাতে দেবের না একবার মনে হবে যে দেবকে কেউ ধরে ফেলেছে কেকটা ও রুমালে করে সরানোর সময়। এবং তারপরে বাড়িতে এসে রুক্মিণীকে খাইয়ে দেওয়ার পরে ওরা দুজনে হাক করবে এবং দেব সাইলেন্টলি কাঁদতে আরম্ভ করবে। ভাই ওই সিনটা দেখে আমি চোখে মুখে জলের ঝাপটা একটা সিগারেট ধরিয়ে চুপচাপ খানিকক্ষণ আমি বসছিলাম। ঠিক আছে, চ্যালেঞ্জের দেব অবশ্যই ভালো, বাট চ্যাম্পের ওই সিনটা আমার মনে অসম্ভব রকম ভাবে দাগ কেটেছিল। এরপরে আমি বুনো হাঁস বা কবির, ঠিক আছে, আমি যেই ধরনের অডিয়েন্স, আমি তো হালকা ওই আতেল টাইপের অডিয়েন্স, বুনো হাঁস কবিরও আমার কাছে খুব স্পেশাল একটা জায়গা করে নিয়েছে। চ্যালেঞ্জের থেকে সামহাউ চ্যালেঞ্জ 2 আমার কাছে বেশি প্রিয় সিনেমা, কারণ চ্যালেঞ্জ 2তে একটা অ্যাকশন সিন ছিল যেটা ডনি ইয়েনের রিটার্ন অফ দ্য চেঞ্জেন আর ওয়ান্টেড, অ্যাঞ্জেলিনা জোলির ওয়ান্টেড থেকে কাইন্ড অফ টুকে নেওয়াই বলা যেতে পারে, বাট দেব অ্যাকশন সিনটা খুব ভালোভাবে পুল অফ করেছিল। ঠিক আছে, এবং চ্যালেঞ্জের কথা আমি যদি বলি, চ্যালেঞ্জের একটা জায়গা রয়েছে যে ওই শুভশ্রীর ওই ঠাকুরদার বাড়িতে গেছে লুকিয়ে দেখা করতে, এবং ওর ঠাকুরদার লোকজন ওকে ঘিরে ফেলেছে। ওই বারান্দার মতো জায়গায় ওই চাতালের মধ্যে একটা ফাইট সিকোয়েন্স আছে, ওইখানে দেবের সোয়াগ। এবং চ্যালেঞ্জের আরেকটা জায়গা আমি বলছি, দেব পার্কের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, ওকে গুন্ডারা তাড়া করেছে, ও গুন্ডাদেরকে বলছে আমার পেছনে আসবি না, এবং ওখানে এই ঘুষি মারতে মারতে ওই থামগুলোকে ভাঙছে। ঠিক আছে ভাই, সেরা ছিল। ও অ্যাকচুয়ালি মারামারি করতেই চাইছে না, বাট ওরা ওর পেছনে আসছে। আর ওই সিনটার মধ্যে না স্লো মোশন আর ওই উইন্ড মেশিন ইউজ করে দেবের পুরো চুল উঠছে, দেবের লাইক মন খারাপের মধ্যে দিয়ে রয়েছে, এবার ওর মধ্যে খুব রাগও রয়েছে। তো এই সিনগুলোর হচ্ছে গিয়ে রিজন যেটাতে আমি কাইন্ড অফ দেবের ভাই যে না ভাই। তুমি যে এই সিনটা নিয়ে কথা বললে, সেই জন্য আমি বললাম যেটা লাস্টে বললে, আমি যেটা চ্যালেঞ্জের অরিজিনাল, যেটা আর কি আল্লু অর্জুন করেছে, আল্লু অর্জুনই সম্ভবত করেছে যদি না ভুল বলে থাকি, সেটাও আমি দেখেছিলাম। তো সেটার থেকেও আমরা কেন জানি না যে বাজেটে ওই কাজটা হয়েছিল বা যে বাজেটে চ্যালেঞ্জ হয়েছে, আমার কিন্তু চ্যালেঞ্জ কোথাও গিয়ে ওই সিনেমাটার থেকেও বেটার লেগেছিল। দেব যেভাবে নিজের কাজ করেছিল আমার কিন্তু অনেক বেটার লেগেছিল আল্লু অর্জুনের থেকে। এটা বোধহয় আমি অরিত্র চ্যানেলেই বোধহয় দেখেছিলাম, ও একবার বলেছিল যে যেই রিমেক গুলো অরিজিনালের থেকেও বেটার। এটা অরিত্র চ্যানেল বা অন্য কোথাও এটা দেখেছিলাম বোধহয়, সে বলেছিল এটা যে চ্যালেঞ্জ কেন অরিজিনালের থেকে অনেক বেশি বেটার। তাহলে আর এখনকার দেবের কোনো সিনেমার থেকে কিছু ভালো লাগে না? টনিক, প্রজাপতি, এত বড় বড় সব হিট। আমার টনিক ভালো লাগেনি। আমি পচা টনিক বলে ওই প্রথম ইউটিউবে খিস্তি খাওয়ার আমার হাতে খড়ি হয়েছিল, থাম্বনেলে পচা টনিক লেখা ছিল। ঠিক আছে, 2,500 ভিউ 2 ঘন্টার মধ্যে, আর খিস্তির বন্যা যাকে বলে। ঠিক আছে, কিয়ানু রিভসের ফিল্মের রিভিউ করেছি মানে 20 মিনিট আগে, সেটাতে 14টা ভিউ আমার মনে আছে। ঠিক আছে, আর টনিকে 2,500। আমি ভাবছি যে বেকার আমি কিয়ানু রিভসের ফিল্ম এত পয়সা দিয়ে দেখতে গেলাম ভাই। ঠিক আছে, তো টনিক আমার খুব বেকার লেগেছিল। প্রজাপতি আমার বাবা মার খুব ভালো লেগেছে, আমার ভালো লাগেনি, তাই আমি প্রজাপতির রিভিউ করিনি। ঠিক আছে, আমার বাবা মার খুবই ভালো লেগেছিল প্রজাপতির সিনেমাটা, আমার প্রধান খুব ভালো লেগেছিল, বাট এরকম ভাবে কোনো সিন আমার মনে নেই যেটা আমার মনে খুব ছাপ ফেলেছে। ঠিক আছে, ওকে, একদম অনেস্টলি বলছি। কিশমিশ কাছের মানুষ আমার ঠিকঠাক লেগেছিল, কিন্তু স্পেশাল কিছু ক্রিয়েট করেনি। এই যে চ্যাম্প বা চ্যালেঞ্জ 2 বা চ্যালেঞ্জ বা কবির বা বুনো হাঁস, যে স্পেশাল একটা হৃদয় যে জায়গা করে নেওয়া, যে এই সিনগুলো আমি কোনোদিন ভুলতে পারবো না, সেটা দেবের রিসেন্ট কোনো সিনেমার মধ্যে নেই, কিন্তু খাদানে রয়েছে। রাধারানী সিকোয়েন্সে এমন একটা সিকোয়েন্স, ঠিক আছে, রাধারানী সিকোয়েন্সে এমন একটা সিকোয়েন্স আমি জানি যে আমি এটা ভুলতে পারবো না ইজিলি। ওকে, প্রিন্স বলো শুনি একটু। রিসেন্ট টাইমে যেটা আমরা আগের দিনও আলোচনাতে বলছিলাম যে দেব অনেকদিন পরে মাস কমার্শিয়াল জোনে ফিরেছে, আমরা সেই চ্যালেঞ্জ পাগলুর দেবকে পাচ্ছি। তো যে কারণে অবশ্যই যে খাদান তো অবশ্যই একটা স্পেশাল জায়গা থাকবে, ওটা তো মনে জাস্ট গেঁথে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে, অনেক কিছুই ভাবে অনেকভাবে এফেক্ট ফেলেছে। তবে আমাকে যদি স্পেশালি বলতে বলে, তাহলে কেন জানি না প্রধান আমার খুব সাহসী একটা কাজ লেগেছিল। কারণ দেব আমরা জানি এটা রাজনৈতিক দলের মানুষ, এবং একটা সিনেমার মধ্যে যখন আমরা দেখতে পাচ্ছি কোনো একজন হয়তো অন্য কোনো মানুষ যে হয়তো পলিটিক্স এর সঙ্গে যুক্ত নয়, সে কিন্তু তার সিনেমায় ওই পলিটিক্স এর যে দিকগুলো, খারাপ দিকগুলো সিনেমায় তুলে ধরতে পারছে না। সেখানে দেব একজন সুপারস্টার হয়েছে, পুরোপুরি পলিটিক্যাল একজন লোকজন, সেইভাবে সিনেমার মধ্যে যেভাবে ভুল ত্রুটিগুলো দেখিয়েছে সিনেমার মধ্যে,
যে ইস্যুগুলো দেখিয়েছে সেগুলো আমাকে বিরাটভাবে মানে চমকে দিয়েছিল। কারণ আমি সিনেমা দেখতে গিয়ে ভাবিনি যে এতটাও দেখাবে। আমি ভেবেছিলাম হালকা ফুলকা করে হয়তো ছেড়ে দেবে, যেমনটা মানে দেখানো হয় বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু দেবদা পুরো গভীরে ঢুকে ব্যাপারটাকে পুরোপুরি মানে একদম এক্সপোজ টাইপের করে দিয়েছিল যে হ্যাঁ এগুলো ভুল হচ্ছে। সেই জিনিসটা কিন্তু আমার দারুণভাবে এফেক্ট ফেলেছিল, এবং এই কারণে প্রধানকে আমি খুব স্পেশাল জায়গাতে রাখি। এবং দেবের তুমি প্রজাপতি বলি বা তুমি টনিক দেখো, হলো পুরোপুরি ফ্যামিলি ড্রামা। প্রধানের মধ্যে মাস আর ক্লাস দুটোই এলিমেন্ট ছিল, কিন্তু তাও যেটুকু যে ফ্যামিলি এলিমেন্টটা রেখেছিল না পরাণ বাবুর সঙ্গে তার ফ্যামিলির দিকটা, আমার মনে কিন্তু ওটা আরো বেশি হিট করেছিল। প্রজাপতি বা এর থেকেও বেশি হিট করেছিল, যে হালকা হালকা ফুলকা যে ফ্যামিলি যে এলিমেন্টটা দেখিয়েছিল। তো আমার কাছে প্রধান রিসেন্ট টাইমে খুবই ভালো লেগেছে। আর খাদান তো অবশ্যই জাস্ট মানে অ্যামেজিং এই টাইমে দাঁড়িয়ে দেখতে গেলে। এরকম দেখানোর ফলে কি দেব রাজনীতিতে দলের মধ্যে একটু কোণঠাসা হয়ে যাচ্ছেন? কি মনে হয় তোমার? এটা স্বর্ণজ্যোতি আগে বলুন, তারপর আমি অ্যান্সার দিচ্ছি। আমি দেবের পলিটিক্স নিয়ে কোনো মন্তব্য করব না। আমি পাস্টে মন্তব্য করেছি, খুব ফলস খেয়েছি। দেব একবার বললেন যে পার্লামেন্টে তিনি তার শেষ দিন, তারপরে আবার উনি ফেরত চলে এলেন। তো আমি পলিটিক্যাল কোনো বক্তব্য অ্যাকচুয়ালি আমি রাখতেই চাই না, ঠিক আছে? ওকে, কারণ এটা আমি আগে আমি দেবকে নিয়ে বাংলাতে দাঁড়িয়ে দেবকে আমি যতবার রোস্ট করেছি আমার চ্যানেলে আগে, ঠিক আছে, প্রিভিয়াসলি, বা যতটা নিউট্রাল ভাবে তার সিনেমার খুঁতগুলো আমি তুলে ধরেছি, তো সেটা আমার মনে হয় না কেউ করেছে বলে আমার আগে, বা আমার পরেও কেউ করবে বলে আমার মনে হয় না। আর আমি আস্তে আস্তে করে আলাদা করতে শিখেছি। আমি এটা স্বীকারও করি যে পলিটিশিয়ান দেব কিন্তু একটা অন্য মানুষ, আর অভিনেতা প্রডিউসার দেব একটা অন্য মানুষ। কারণ দেবদার মধ্যে আবার এই ব্যাপারটাও রয়েছে যে মিঠুন চক্রবর্তী কিন্তু সম্পূর্ণ অন্য পলিটিক্যাল আইডিওলজি থেকে কিন্তু বিলং করে, কিন্তু উনি মিঠুন চক্রবর্তীর পাশে দাঁড়ায়। কমলেশ্বর মুখার্জিও অন্য পলিটিক্যাল আইডিওলজি থেকে বিলং করে, বাট কমলেশ্বর মুখার্জি অ্যারেস্ট হলে পরে দেব সবার আগে যায় হেল্প করতে, ঠিক আছে? তো দেবের মধ্যে কিন্তু এই যে অপোনেন্ট মানেই তার আমি পুরো এগেনস্ট, ওরকম ব্যাপারটা কিন্তু নেই। সে জানে যে ঠিক আছে এটা হতেই পারে যে তুমি এক দলে আমি আরেক দলে, কিন্তু পার্সোনাল সম্পর্কটাকে দেব কিন্তু যথেষ্ট বেশি ইয়ে করে। তো সেটা একটা ব্যাপার। এবার এটা কারুর ফেক মনে হতে পারে, কারুর জেনুইন মনে হতে পারে, আমি কোনো রকম মন্তব্যই করব না। আমি অভিনেতা দেবকে নিয়ে এখন কথা বলতে চাই। পলিটিশিয়ান দেব করুক, আমি খালি এটাই বিশ্বাস করি। একটু থামাচ্ছি, তুমি একেবারেই মন্তব্য না করে যে টানা এতক্ষণ বললে, সেটা কি বললে আমাকে একটু বলো দেখি। আমি আর যাবো না, ঠিক আছে, আমার গালাগাল খাবো। আমি খালি এটাই বলবো যে দেবদা সিনেমাতে হিরো হতে সবাই পারে, বাস্তব জীবনে তুমি হিরো সত্যি যদি হও তাহলে তার দাম অবশ্যই পাবে, ঠিক আছে? তো এটুকুনি আমার বক্তব্য থেকে, আমি আর কিছু বলবো না, ঠিক আছে? চুপ। ওকে, না না, বলো বলো। আচ্ছা প্রিন্স একটু বলো, শুনি, প্রিন্স কিছু বলছে না? আমায় যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করো, আমি পলিটিক্যাল পার্সন হিসেবে দেবকে খুব রেসপেক্ট করি। কারণ যেটা স্বর্ণজ্যোতিও বললো, যে সমস্ত দলের সমস্ত মানুষদেরকে যেভাবে সে উত্তর দেয় বা বিভিন্ন সময় যেভাবে ব্যাপারটাকে সামলায়, আমার তো কোনো কেন কেন জানি না মনে হয় যে পলিটিক্যাল ক্ষেত্রে দেবের মতো মানুষকে খুব প্রয়োজন। যদি সিরিয়াসলি পলিটিক্স জায়গাটাকে মানে মানে দারুণ ভাবে বানাতে হয়, জিনিসটার ক্ষেত্রে যে সবকিছুর দিক দিয়ে বিচার করেই বলা যায়, আমার তো মনে হয় দেবের মতো মানুষ পলিটিক্সে দরকার। সেদিক দিয়ে বিচার করলে আমি চাইবো দুদিকটা সামলে দেবতা যেভাবে কাজ করছে সেটা অবশ্যই করুক। তবে ব্যক্তিগতভাবে পলিটিক্স নিয়ে আমিও খুব একটা মানে আলোচনা করি না, আমার চ্যানেলেও খুব একটা আমি করিনি, তো যে কারণে আমিও সেইভাবে কিছু বলতে চাই না। তবে হ্যাঁ, দেবদাকে মানুষ হিসেবে আমি খুব রেসপেক্ট করি, এবং এই যে দেবদার পলিটিক্যাল ক্ষেত্রে যে এত সুন্দর একটা ইম্প্যাক্ট না, এটা মানুষের মনে কিন্তু দারুণভাবে গেঁথে গেছে। মানে আমি আমার বাড়িতে তো দেখছি আমার বাবা মা দেবের আইডিওলজিটা যেটা রয়েছে পলিটিক্যাল ক্ষেত্রে ওটাকে খুব পছন্দ করে, এবং এই যে আমার বাবা মা পছন্দ করছে যে কারণে দেবের সিনেমা এলো, তারা কিন্তু দেখার জন্য খুব এক্সাইটেড হচ্ছে যে হ্যাঁ ভাই এই ছেলেটা অনেস্ট, এর সিনেমাটা আমরা দেখতে যেতে পারি। এই জিনিসটা কিন্তু দারুণভাবে আমার তো মনে হয় কোথাও গিয়ে ওয়ার্ক করেছে দেবদার জন্য। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এরকম ভাবে বলা যেতে পারে ব্যাপারটা, যেহেতু স্বর্ণজ্যোতি কিছু বললো না তাই ও সিপিএম, আর যেহেতু তুমি দেবের ফরে বললে তুমি তৃণমূল, আর আমি যদি এখন এগেনস্টে বলি তাহলে আমি বেশ বিজেপি হব। এটা বেশ ষোলকলা পূর্ণ হবে না? হ্যাঁ, তুমি তো গেরুয়ার পেছনে পাশে বসে রয়েছো, তুমি তো বিজেপি হবো না, ঠিক আছে? এটা গেরুয়া না, এটা লাল লাল। যাই হোক, আমরা রঙের দিকে যাব না, রং দিয়ে বিচার করা উচিত না, আমি জাস্ট এটা এমনি বললাম। এটা হতেই পারে যে দেবের পার্সোনালিটির সাথে সাথে তার পলিটিক্যাল ব্যাপারটাও কারোর পছন্দ হবে, এটা হতেই পারে, যার যার ব্যক্তিগত ব্যাপার। আমারও যে খুব অপছন্দ বা পছন্দ এরকম কিছু নয়, কিন্তু মানুষ হিসাবে দেবকে তো আমার খুবই ভালো লাগে। এবং সেই মানুষটা যখন অভিনেতা সে একটা আলাদা, সে যখন প্রডিউসার সে একজন আলাদা মানুষ, আর পলিটিক্সে যখন যাচ্ছে সে আলাদা মানুষ, সেটা হয় না। তিনটে মিলিয়েই একটা মানুষ বলে আমি সবসময় মনে করি।
আর পলিটিক্সের দেবের ক্ষেত্রে আমার মনে হয় দেবের পলিটিক্সে যে কেউ, দেব বলে না, যে কেউ যখন যান তিনি মানুষটা ভালো কি খারাপ সেই ব্যাপারটা গুরুত্বহীন হয়ে যায়। তিনি একটা সিস্টেমের মধ্যে গিয়ে পড়েন, সিস্টেম তাকে নিজের মতো করে চলতে বাধ্য করবে, সেটা কিছু করার নেই। মানে সেখানে গিয়ে কোথাও গিয়ে মানুষ অসহায় হয়ে যায়। তো আমার মনে হয় সেই জন্য কোনো এরকম যারা আর্টিস্ট তাদের উচিত না পলিটিক্সে যাওয়া। তো কোনো সময় পরিস্থিতির চাপে হয়তো কাউকে যেতে হয়, কেউ হয়তো লোভের জন্য যায়, কেউ হয়তো ক্ষমতার জন্য যায়, বিভিন্ন কারণে মানুষ যায় পলিটিক্সে। তবে ওই আমার ব্যক্তিগত মত এটাই যে কোনোভাবেই যাওয়া উচিত না। এক্ষেত্রে আমি একটা ব্যাপার বলছি, আমরা যে গেস্টকে নিয়ে আলোচনা করছিলাম সেই গেস্ট প্রায় 19 মিনিট হতে চললো, এখন অব্দি এসে পৌঁছয়নি। তার ডেডিকেশনকে সেই আমাদের গেস্ট তরফ থেকে এলে পরেই স্যালুট। সেই গেস্ট এলে পরেই জিজ্ঞাসা করবো যে ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে। সে এতটাই বিজি, সে এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি, এটাই হচ্ছে ডেডিকেশন। আমাদের এই ডেডিকেশনটা শেখা উচিত, তাকে এখনো অব্দি আমরা পাচ্ছি না না, না। আমি শিওর তার চ্যানেল যদি এখন খুলি, খাদানের লেটেস্ট বক্স অফিস রিপোর্ট তার চ্যানেলে এসে গেছে, ঠিক আছে? ওকে, একদম একদম, আমি শিওর। এটাকে বলে ভালোবাসা। আমার মনে হয় যে দেবদাকে রুক্মিণীও অত ভালোবাসে না যত ভালো অ্যাকচুয়ালি মহারাজ বাসে, ঠিক আছে? এটা ভাইরাল হবে, এই কথাটা ভাইরাল হবে, এটা সবাই দেবে। এবং আমি তোকে বলছি, মানে আমি তো মহারাজকে আমার চ্যানেলে যখন এনেছিলাম যে মহারাজ তোর ফুলসজ্জার দিন তোর বউ তোকে জিজ্ঞাসা করলো যে তুমি দেবদাকে বেশি ভালোবাসো না আমাকে, তখন দেখো মহারাজ কি উত্তরটা দেয়, ঠিক আছে? না, আমি নিজে এখন খাদান নিয়ে প্রচুর পরিমাণে মেতে আছি, আমারও চ্যানেলে প্রচুর ভিডিও আসছে, কিন্তু আমি যদি কারোর কাছে এখন হেরে থাকি সেটা হচ্ছে মহারাজের কাছে। মানে আমি ওর সামনে টিকতেই পারছি না। আমি যেটা নিয়ে ভিডিও করে ভাবছি, ও দেখছি তার 1 ঘন্টা আগে তার ভিডিও চলে এসেছে। যে যে আজকে এসএমভি কটা ভিডিও বানালো খাদানকে নিয়ে, আজকে কম্পিটিশনে কে জিতলো? এসএমভি, প্রিন্স, মহারাজ। প্রিন্স কে জিজ্ঞাসা করছি কে জিতলো আজকে খাদান নিয়ে, কে কটা ভিডিও বানিয়েছে এখন আমরা নিজেদের নিয়ে এতটা ব্যস্ত থাকি, কার চ্যানেলে কি আসছে আমরা কিচ্ছু খেয়াল রাখি না, শুধু ভিডিও ছেড়ে যাচ্ছি এই সময় দাঁড়িয়ে, কারোর চ্যানেল খুলছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি না না ভাই, আমিও জানিস তো দেখলাম, আমিও খাদান নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, আমি তো শর্টই বানিয়েছি খাদান নিয়ে কতগুলো, ঠিক আছে? না, খাদান নিয়ে সবাই কথা বলছে, সবাই এক্সাইটেড রয়েছে এবং সেটাই স্বাভাবিক, এটা সেলিব্রেট করার মতো সিনেমা। অব্রদার কাছে বোধহয় মানে পার্টি অফিস থেকে বোধহয় কল এসে গেছে, অব্রদা চলে গেল তাই না, আমি ঘাটালের পরিস্থিতি দেখতে গেছিলাম। যাই হোক, আমাদের গেস্ট কখন আসবে সেটাও তো দেখতে হবে, খোঁজ খবর রাখতে হবে। তো আমরা যে প্রসঙ্গে ছিলাম, যে জায়গায় ছিলাম সেই জায়গায় আবার একটু ফিরে আসি। না না না, অভ্রদা শোনো না, দেবদা বঙ্গাইকে তুলেছিল, ওটা স্ক্রিপ্টেড ছিল, আমাদেরকে সত্যি সত্যি তুলবে, ঠিক আছে? খুঁজেই পাওয়া যাবে না ওকে, আমাকে তো বলবে হ্যাঁ কি বলছি, ঠিক আছে? আমার মনে হয় দেব অনেক বড় মনের মানুষ। দেবকে যেভাবে মানে বিভিন্ন সময় বিভিন্ন লোক ক্রিটিসাইজ করেছে, বঙ্গাই একটা সময় যেভাবে দেবকে ক্রিটিসাইজ করেছে, তো সেই স্পোর্টিং স্পিরিটটা দেবের মধ্যে আছে, এটা ভীষণই আমার ভালো লাগে আর কি। এবং এখন দেব নিজের অভিনয়টাকে কতটা পরিবর্তন করেছে। আমি তো খাদান দেখতে গিয়ে দেখলাম, চ্যালেঞ্জ আমাদের যত ভালো লাগুক যাই ভালো লাগুক না কেন, পারফরমেন্সে একটা ঘাটতি কোথাও গিয়ে চোখে পড়তো। মানে আমি যদি সেই সময় জিদ্দার সঙ্গে যদি কম্পেয়ার করি, জিদ্দাকে আমার কমার্শিয়াল অ্যাক্টর হিসেবে এখনো নাম্বার 1 স্পটে আমি রাখি, একটা মানে স্ক্রিন প্রেজেন্সের দিক থেকে, সমস্ত দিক থেকে আমি রাখি। কিন্তু দেব যে নিজের পরিবর্তন টেনেছে না আজকের দিনে দাঁড়িয়ে, এখন কিন্তু জিতের সঙ্গে অভিনয়ের ক্ষেত্রে সেই সমান সমান টক্করটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমরা বলতে পারবো না যে জিতে গিয়ে না দেবে গিয়ে, আমরা কিন্তু দুজনকে এখন একই জায়গাতে রাখতে হবে, কারণ দেবদাও ফাটিয়ে কাজ করছে। আমি খাদান দেখতে গিয়ে আমি এই কথাটা বারবার বলেছি যে কমার্শিয়াল মানে যে সিন গুলো বা মাস অ্যাপিল গুলোতে আমরা দেবদাকে যেন নতুন ভাবে দেখতে পাচ্ছি, এক্সপ্রেশন বলি বা অ্যাকশন বলি, সমস্ত দিক দিয়ে এটা নিজের ট্রান্সফরমেশন করেছে, এটা কিন্তু সত্যি চোখে পড়ার মতো। আমি তো বারবার এটা বলি। তবে দেখ, আমার কোথাও গিয়ে মনে হয়েছে মানে মানে টেক্কা যদিও খাদানের থেকে অনেকই ইনফিরিয়র একটা বাজে সিনেমাই বলবো, টেক্কাতে দেবের পারফরমেন্স ভাই, মানে টেক্কা সিনেমাটা শুধু দেবের অভিনয়ের জন্যই দেখা যায়। এত বাজে গল্প, এত বাজে স্ক্রিপ্ট, ঠিক আছে, আর কেউ পারতো না, ঠিক আছে, ইম্পসিবল ছিল, ঠিক আছে? দেব একার কাঁধে গোটা সিনেমাটাকে ক্যারি করে এবং ওর অভিনয়টাই একমাত্র দেখার মতো জিনিস, বাকি সমস্ত কিছু জঘন্য, টপ টু বটম জঘন্য, অযৌক্তিক, বাজে একটা সিনেমা। শুধু দেবের কনভিকশন, দেবের পারফরমেন্স এবং দেবের প্রেজেন্স এবং অভিনেতা হিসেবে তার কতটা ম্যাচুরিটি তার মধ্যে এসছে, সেটার শ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে গিয়ে টেক্কা এবং খাদানে এই বয়স্ক শ্যাম মাহাতোর যে ক্যারেক্টারটা, ঠিক আছে, সে এখন জানে কতটা তাকাতে হয়, কোন দিকে তাকাতে হয়। এবং এই যে দেবের উচ্চারণ, দেব তোতলা, তোতলা তো আমিও, ঠিক আছে, কিন্তু দেবদা নিজের তোতলামি বা উচ্চারণের ওই মানে স্বরবর্ণয় ব্যাপারটাকে যেই জায়গাতে নিয়ে এসছে,
মানে একজন তোতলা মানুষ হিসেবে আমি বলছি, মানে এটা কেউ হাসির জিনিস নয়, যে এটা ইন্সপিরেশনাল ভাই। যেই মানুষটা আগে প্রপারলি বাংলা বলতে পারতো না, সে এখন একটা স্পেশাল ডায়ালেক্টে সে বাংলা বলছে, এবং তার কথা বলার মধ্যে কোনো রকম আড়ষ্টতা নেই। দ্যাট ইজ কমেন্ডেবল জব। আচ্ছা, দেব কি তোতলা? আমার এটা নিয়ে খুব ডাউট আছে। আমার মনে হয় কিছু উচ্চারণ একটু অস্পষ্ট লাগে, যেহেতু অবাঙালি, সেহেতু কিছু মানে অবাঙালি সমাজে বা পরিবেশে বড় হয়েছে, সেক্ষেত্রে কিছু উচ্চারণ একটু ওই টানটা রয়েছে। কিন্তু তোতলা বলে তো আমার কখনো মনে হয়নি, বা তোতলা হওয়াটাও একটা সিনেমায় সেটা ধরা পড়ার কথা না। এটা মানে জাস্ট জোর করে এটা চাপিয়ে দেওয়া হয়েছে এই কথাটা, আমার লাগে যেটা। না না, তোতলার না এখানে অনেক রকম সংজ্ঞা আছে, ঠিক আছে। দেবদার কথার মধ্যে তয় একটা টান রয়েছে বলে লোকে তোতলা বলে। এবার আমি যে তোতলাটা, আমার হচ্ছে গিয়ে কথা আটকায়, স্ট্যামারিং হয়ে যায়, ঠিক আছে, ওকে আটকে যায়। মানে আমাকে বাফারিং বলে কলেজে ডাকা হতো, ইন্টারনেটে যে বাফারিং হয় না, যে লোডিং হচ্ছে হচ্ছে, আমার সেরকম হয়, ঠিক আছে। দেবদাকে কিন্তু সেরকম কিন্তু আমার কখনো কিন্তু মনে হয়নি। তার উচ্চারণের মধ্যে একটা টান ছিল, যেন সে খুব কষ্ট করে যেন সে বাংলাটা যেন বলছে, ঠিক আছে। এবং তয়ের ওপর একটা এমফ্যাসিস তার ছিল, যেই কারণে আমার মনে হয় তাকে এই তোতলা একটা দেওয়া হয়েছে। বাট তোতলা হচ্ছে কি যাদের কথা আটকে দেয়, যেটা হচ্ছে কি আমি, ওকে। তো দেবকে আমি প্রপারলি আমি তোতলা বলতে পারি না, মানে অ্যাজ এ তোতলা আমি এটা বলছি, মানে কি আজব ব্যাপার, আমরা তোতলা আমি নিয়ে ডিসকাস করছি, ঠিক আছে। না না, আজব কিছু নেই। এই নিয়ে দেবকে প্রচুর ট্রোল করা হয়েছে, এখনো হয়। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করি, খাদানে যে মধুর চরিত্রটা হলো, ছেলে দেব আর কি, তারও দাড়ি থাকলো কেন? দেবকে ক্লিন শেভ হলে ভালো লাগে না? বা কম বয়সী দেখাচ্ছে মানে ক্লিন শেভ থাকবে, এটাই তো বেশি দেখানোর কথা। এটা আমার কোথাও গিয়ে মনে হয়, এটা বাকিদের সঙ্গে আমার নাও মত মিলতে পারে। আমার কেন জানি না মনে হয় ছেলেদের ক্ষেত্রে 40 বছর যখন পেরিয়ে যায় না, তাদেরকে দাড়ি রাখলে ভালো লাগে। আজকে তুমি দেখো বলিউডে আস্তে আস্তে তুমি যদি দেখো শাহরুখ থেকে শুরু করে সলমান, কেউ কিন্তু ক্লিন শেভ হয়ে আর খুব একটা আসছে না। কারণ বয়সের না যে গ্যাপটা আস্তে আস্তে বোঝা যায়। এখানে দেবদা যে ক্যারেক্টারটা প্লে করেছে, মোটামুটি 25, 26, 27 বছর বয়সে একটা ছেলে। ক্লিন শেভ করলে দেবদাকে এখন একটু বড় লাগে। যখন ইয়ং ছিল তখন দেবদার তুমি ইয়ং বয়সের লুকটা দেখো, সেটা পুরো একরকম। এখন করলে অন্যরকম লাগে। এই এই এক মিনিট প্রিন্স, এক মিনিট। প্রধানেই তো দেব পুরো ক্লিন শেভেন ছিল রে, প্রধানে তো ভাল লাগছিল। হ্যাঁ, কিসমিসও সেটাই ক্লিন সেটাই। শেভেন ছিল, হ্যাঁ, কিন্তু কিন্তু কিসমিসও কিন্তু ক্লিন শেভেন ছিল। হ্যাঁ, কিন্তু প্রধানে একজন বিবাহিত পুরুষ এবং একটু বয়সটা বেশি ছিল। খেয়াল করে দেখো, একটু 30+ বয়স ছিল। কিন্তু এখানে যেটা কম বয়সে একটা ছেলের ক্যারেক্টার প্রেম করছে, ওই যে চার্মিংনেসটা, সেই চার্মিংনেসটার জন্য আমি বলছি যে ইয়ং দেখাবার জন্য একটু দাড়ি না রাখলে আই থিঙ্ক মানে বেটার লাগে। এটা আমার মনে হচ্ছে কোথাও গিয়ে। আমার আবার উল্টোটা লাগে, যে দাড়ি রাখলে একটু বয়স্ক লাগে। দেবকে টেক্কাতে যখন তার ফ্ল্যাশব্যাক দেখা যাচ্ছিল, সেই সময়ে দেবকে যে দেখা যাচ্ছিল খুব ইয়াং এবং চার্মিংই লাগছিল দেখতে, খুবই হ্যান্ডসাম দেখতে লাগছিল। ওই লুকটা কেন নয়? আমাদের মধ্যে অভ্রদাকে সব থেকে বেশি ইয়াং অ্যান্ড হ্যান্ডসাম দেখতে লাগে, ঠিক আছে। আর আচ্ছা আচ্ছা চার্মিং আচ্ছা। অভ্রদা, ঠিক আছে, ক্লিন শেভেন। আর 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 আমার কম বয়স হয়েও দেখে মনে হয় এটা 50 বছরের বুড়ো, ঠিক আছে, গাল ভর্তি দাঁড়িয়ে, ওকে। আচ্ছা, প্রিন্স হচ্ছে কি ব্যালেন্স, ঠিক আছে। না, আজকের জন্মদিনের দিন দেবকে ট্রোল করা যাচ্ছে না বলে আমাকে ট্রোল করছো তো? না না, ওরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে। আর একটা কথা যা বলার আছে আমার, আহ, এই দেবের মাসল খুব ভালো আছে, মানে বিশেষ করে এই জায়গাটা দেখতে অনেক ভারী এবং খুব ভালো লাগে, মানে মনে হয় যে বলিষ্ঠ একটা হাত। তো সেই জিনিসটা খাদানে ইউজ করাই হয়নি। খাদানের মতো সিনেমাতে এই জিনিসটা কিন্তু ভালোভাবে ইউজ করা যেত। আমি একদম এগ্রি করলাম না। তার কারণ হচ্ছে কি, ওর বাইসেপ কিন্তু দেখানো হয়েছে। ইয়াং যে দেব, ওর জামার হাতাগুলো শর্ট, ঠিক আছে। তো শর্ট হাতার জামা মানে হাত কাটা জামা কিন্তু শর্ট, বাইসেপের পোর্শন কিন্তু উন্মুক্ত কিন্তু আছে, ঠিক আছে। হ্যাঁ, আমরা বাইসেপের স্পেসিফিক কোনো শর্ট দেখিনি, যেগুলো আগে দেখানো হতো। কিন্তু ওর কিন্তু মানে আর্মের পোর্শন কিন্তু দেখানো হয়েছে, এবং ওই শার্টগুলোর শেষই হচ্ছে এই লাইনটাতে। ফলে এই জায়গাটা কিন্তু খোলা রয়েছে। এবং ইয়াং দেবের তুমি যদি দেখো যে ক্লাইম্যাক্সেও যে জামাটা পরে রয়েছে, বা জনের সাথে ক্যালাকেলির সময় যে জামাটা পরে রয়েছে, সেখানে কিন্তু বাইসেপ কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে। বরং বয়স্ক যে দেব, তার মাসেল পাওয়ারটা লোকানোর জন্য কাইন্ড অফ তাকে ফুল হাতা, কারণ তোমরা একটা জিনিস তোমরা খেয়াল করবে, বয়স্ক দেব কিন্তু থ্রু আউট কিন্তু ফুল হাতা জামা, হাতা গুটিয়ে পড়েছে। ইয়াং দেবের কিন্তু এত অবধি মাসেল হাতের সাইজ কিন্তু প্রপারলি কিন্তু বুঝতে পারা গেছে। তো না, আমি অব্রত, আমি এগ্রি করছি না তোমার সাথে। না, অভ্রতা যে ব্যাপারটা বলছে, যে আমার যেটা মনে হচ্ছে কোথাও গিয়ে, যে এর আগে যখন চ্যালেঞ্জ আমরা দেখেছিলাম, একটা সিন ছিল দেবদা পুরো হাতটা এরম করছে আর মাসেলটা পুরো ফুলে উঠছে। একদম। এবার আমরা আমরা যদি দেখি এখন যে চ্যালেঞ্জের যে মানে যে গানটা এসছে বাব এসছে বলে, সেখানে আমরা দেখতে পাচ্ছি চ্যালেঞ্জকে নিয়ে একটা নস্টালজিয়া রাখা হয়েছে। বা আজকে এই যে চ্যালেঞ্জের দেবকে দেখতে পাবো বলে এত অডিয়েন্স যাচ্ছে, তো সেখানে গিয়ে যদি আমরা সারপ্রাইজিংলি ওরকম একটা মোমেন্ট পেতাম, যে কোনো একটা অ্যাকশন সিকোয়েন্সে দেব কিছু একটা চাগাচ্ছে, ওই রকম ভাবে মাসেলটা ফুলে উঠছে,
সিনেমা হলে কিন্তু প্রচুর পরিমাণে চিৎকার হতো এবং নস্টালজিয়া ভ্যালু হিসেবে লোকে প্রচুর পরিমাণে শেয়ারও করতো জিনিসটা। তো আমি তো এটা অবশ্যই মানে অপরাধের সঙ্গে একমত কোথাও গিয়ে। শুধু নস্টালজিয়া নয়, এটা পাওয়ার বোঝানোর একটা ব্যাপার আছে। দেবের যে এই ফাইটিং সিনসটা ছিল না, যে সিনটাতে হাতুড়ি নিয়ে মারামারি করবে, ওই যে হাতুড়ি মারার যে ইম্প্যাক্টটা হচ্ছে, সেটা যদি মাসেল ক্লোজ আপ শট রাখতো, সেটার ইম্প্যাক্ট আমার মনে হয় আরও বেশি বেশি ভালো হতো। এটা তো একটা স্টাইল দেখানোর জন্য একটু সেই শর্ট স্লিভের একটা জামা পরেছে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এই জিনিসটাকে ইউজ করা হয়নি। ওটা হচ্ছে দেখার জন্য ভালো, আর একটা হচ্ছে ইউজ করা জিনিসটাকে, দুটোর তফাৎ আছে। হ্যাঁ, সেটা করতে পারতো। তবে আমার মনে হচ্ছে ওই কুঠার ঘোরানোর যে সিনগুলো আছে, সেটা তো এরকম ভাবে হাতটাকে আনছে, মানে সেটাতে তো হাতটার দিকে এমফ্যাসিস পড়ছে। তবে হ্যাঁ, মানে ডিরেক্টর যদি এখানে যে মাসেলের দিকেই জুম ইন জুম আউট করে যদি বোঝাতো, যদি ওই কুইক এডিট যেগুলো হয় না, যে একটা ক্যারেক্টার ঢুকছে, তার পায়ের একটা শট, হাতের একটা শট, ব্যাকের একটা শট, খুব কুইকলি কিন্তু আসে এইগুলো, ঠিক আছে, সেটা করতে পারতো। হ্যাঁ, সেটা বলা যায় বই কি, ঠিক আছে, সেটা বলা যায়। তবে দেবের এখানে কতগুলো স্টান্স, মানে ইয়াং দেবের আমি দেখলাম যে ও খাদানের মধ্যে শার্ট পরে দাঁড়িয়ে আছে, যেটা আই থিঙ্ক পোস্টার গুলোর মধ্যেও ছিল। সেখানে কিন্তু হি ইজ লাইক, মানে এমন একটা পোজেই দাঁড়িয়ে রয়েছে যে ওর পুরো বডির, ওর বাল্কি বডি, ওর বলিষ্ঠ শরীরটাকে কিন্তু কাইন্ড অফ হাইলাইট করেই। এই শোনো না, বলছি দেবদাকে নিয়ে অনেক প্রশংসা হচ্ছে, তো চলো চাঁদের পাড়ের বুনিপ নিয়ে একটুখানি কথা বলা যাক। বুনিপ ছাড়া ইনকমপ্লিট, দেবের ক্যারিয়ার বুনিপ ছাড়া ইনকমপ্লিট। বুনিপ মানে একটা দাগ লাগিয়ে দিয়েছে পার্মানেন্ট, আমার মনে হয় এই দাগ কোনোদিন মোছার নয়, বিশেষ করে চাঁদের পাহাড় যেখানে এত বড় হিট। হ্যাঁ, কিন্তু চাঁদের পাড় খুব বাজে সিনেমা। আমারও খুব বাজেই লেগেছে। আসলে কাদের বাজে লেগেছে চাঁদের পাহাড়? যারা ওই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়ে এসছে তাদের বাজে লেগেছে, কিন্তু যারা কোনোদিন পড়েনি, একদম ফ্রেশ একটা গল্প হিসাবে চাঁদের পাহাড় দেখছে, তাদের মনে হয় অতটা বাজে লাগবে না। প্রিন্স কি পড়েছিলে যখন দেখেছিলে? না, তখন আমার পড়া হয়ে ওঠেনি, মানে তখন আমি পড়িনি, যে কারণে আমার পুরোপুরি এমনি একটা নতুন এক্সপিরিয়েন্স হিসেবে আমার তো দারুণ লেগেছিল সেই সময় দাঁড়িয়ে। তবে বুনিপের যে ব্যাপারটা, সেটা নিয়ে লোকে হাসাহাসি করেছে, মজা করেছে, এটা ঠিকই, কিন্তু প্রবলেমটা কোথায় গেছে, পুরো সিনেমাটাতে একটা দারুণ স্কেলে মানে শুট করা হয়েছিল, বাংলাতে ওরকম কখনো দেখা যায়নি। তাই লোকের এক্সপেকটেশনটা অনেকটা বেড়ে গেছিল বলেই বুনিপকে নিয়ে ওই মজা বা খিল্লিটা কোথাও গিয়ে হয়েছিল। তো সেটা তো সিনেমায় দেখো কোথাও গিয়ে রাখতে হতোই। তোমার কি মনে হয় ওটা আরো কি করলে বেটার হতো? তোমাদের মতে কি মনে হয়? আমার মতে বুনিপ, আসলে কারা বুনিপকে নিয়ে ট্রোল করছে বা খিল্লি করছে, তাদের 90%ই হচ্ছে যারা বিভূতিভূষণের চাঁদের পাহাড় পড়ে এসেছে তারা। ওখানে এমনভাবেই বুনিপকে প্লেস করা হয়েছিল যে তার বর্ণনা কোথাও দেওয়া হয়নি, তার সম্পর্কে আমরা কল্পনা করব, ধারণা করব, এরমভাবে তাকে প্লেস করা হয়েছিল ওই গল্পে। হ্যাঁ, তোমার কল্পনায় তুমি বুনিপকে আঁকবে, লেখক বলে দিচ্ছে না বুনিপ কেমন দেখতে, এই ব্যাপারটা ছিল। তার জন্যই বুনিপকে আরও ভয়ঙ্কর মনে হয়েছিল গল্প পড়ার সময়। কিন্তু সিনেমাতে যখনই দেখিয়ে দেওয়া হলো বুনিপ নামক জিনিসটাকে, তখন সেই কল্পনাটা গিয়ে সীমাবদ্ধ হয়ে গেল, ধাক্কা খেয়ে গেল। আমাদের কারুর কল্পনার সাথে সেটা মিলল না, তার জন্য আমরা ট্রোল করতাম। সেই সিনেমাতে যদি এই জিনিসটাকে একটু কায়দা করে, বুদ্ধি করে ইউজ করতে পারতো, যে এমন একটা প্রাণী, এমন একটা জন্তু যে মেরে ফেলছে, যাকে আসলে আমরা দেখতে পাচ্ছি না, এরকম তো বহু সিনেমায় করা হয়েছে, তো সেটা হলে আমার মনে হয় ভালো হতো। দেখো, আমি চাঁদের পাহাড়ের সময় দেব অভিনেতা হিসেবে খুব ভালো একজন অভিনেতা ছিলেন আমি বলবো না, প্রথম কথা। কারণ বুনিপের যে ফিয়াস্কোটা, সেটা অ্যাকচুয়ালি দেবের ওপরে কিন্তু বর্তায় না, ওটা তো ডিরেক্টরের উপরে বর্তায়। কারণ ডিরেক্টর মানে চাঁদের পাহাড়ের মধ্যে অকারণে অ্যাকশন ঢোকাতে গিয়ে এমন জিনিসপত্র করেছে, একটা অজগর সাপকে মারার একটা দৃশ্য আছে, গাছ থেকে ঝাঁপিয়ে পড়ে দড়ি দিয়ে স্পাইডারম্যানের মতো, যেটা অত্যন্ত বোকা বোকা, ঠিক আছে। ইভেন কি দেবকে দিয়ে উনি অকারণে জাম করাচ্ছেন, বুনিপকেও জাম করে করে বন্দুক দিয়ে শট করছে। তো এই যে ভিশন গুলো, এগুলোর জন্য দেব দায়ী হতে পারে না, এগুলো পরিচালকের দায়, ঠিক আছে। কিন্তু দেবের যে মেন যে দায়টা গিয়ে বর্তায়, দেবকে কিন্তু শঙ্কর হিসাবে চাঁদের পাহাড়ের শুরুর দিকে কিন্তু ভালো লাগছিল, কারণ শঙ্করের মধ্যে যে সারল্যটা রয়েছে সেটা কিন্তু দেবের মধ্যে কিন্তু রয়েছে, মানাচ্ছিল, খুব মানাচ্ছিল। কিন্তু প্রবলেমটা কোথায় গিয়ে হয়ে যায়, চাঁদের পাহাড়ের ক্লাইম্যাক্সটা অ্যাকচুয়ালি একটা ট্র্যাজেডির মতো। একটা মানুষ কমপ্লিটলি লস্ট, এবং সে খুব ডেসপারেট ভাবে বেরোনোর চেষ্টা করছে, এবং যেটার খোঁজে চেয়ে এসছিল ওই হিরেগুলো, সেগুলো সে পেয়েছে, কিন্তু সেগুলোকে সে তখন তার মাথায় এতটা আউলে গেছে, সে চিনতে পারেনি, তার ওগুলোকে নর্মাল পাথর মনে হয়েছে, যেইটার সাহায্যে সে বার হয়ে আসবে। তো ওই জায়গাটাতে দেবের যে অভিনয় ছিল না, মানে কমপ্লিটলি লস, খেতে ফেতে পাচ্ছে না, সে পাগল পাগল মানসিক ভারসাম্যহীন কাইন্ড অফ হয়ে গেছে, এবং খুব ডেসপারেট। ওই জায়গাতে দেবের অভিনয় একদম ভালো ছিল না। মানে আমার মনে আছে
আমরা রথীন্দ্রতে দেখতে গেছিলাম অনেকজন 5-6 জন। তুমি বুনিপে ফিরে এসো, দেবের অভিনয় ছেড়ে দাও, বুনিপে ফিরে এসো। ওই সিনগুলোতে আমরা হাসছিলাম। আর বুনিপের সিন নিয়ে আমি বলছি যে বুনিপের সিন নিয়ে আমি 2 ঘন্টার একটা রোজ ভিডিও বানাতে পারি, ঠিক আছে? মানে ইট ওয়াজ দ্য মোস্ট আগলিয়েস্ট অফ দ্য থিং, ঠিক আছে? মানে বাংলা সিনেমাতে ওই দশম অবতারের জয়া এহসানের পড়ে যাওয়াটা যেরকম একটা মানে চিরকাল খিল্লি হবে, ঠিক বুনিপ কিরকম চিরকাল খিল্লি হবে, ঠিক আছে? মানে ওই রকম খিল্লি আর কোনো কিছু নেই, কোনোদিন হতেই পারে না। আমার মনে হয় ওটা সিস্টেম এরর কিছু ছিল, মানে যখন বানাচ্ছিল ডাইনোসরের মতো হয়তো কিছু ডিজাইন করতে গেছে, আমরা হয় না অনেক সময় একটা ছবি আঁকতে গিয়ে যারা অদক্ষ শিল্পী হয় আমাদের মতো, একটা ছবি আঁকতে গিয়ে আরেকটা এঁকে ফেলি, মানুষ আঁকতে গিয়ে বাঁদরের মতো এঁকে ফেলি, ওখানেও মনে হয় সেরকম কিছু হয়েছিল। না, ওটার অ্যাকচুয়ালি দরকারই ছিল না, ঠিক আছে? বুনিপকে ওভাবে ট্যাকেল করার কোনো রকম দরকারই ছিল না। কিন্তু ওই যে অডিয়েন্স আসছে হলে, যদি বইয়ের মতো করে ট্রিট করি তাহলে অডিয়েন্স আবার রেগে যাবে যে কি হলো, আমরা দেখতেই পেলাম না। বুনিপকে কাইন্ড অফ চাঁদের পাহাড়ে মেইন ভিলেনের মতো করে ট্রিট করা হয়েছে, যে লাস্টে গিয়ে একটা বড় ভিলেন আসবে। কিন্তু সেটা তার থেকে অ্যানাকন্ডা সিকোয়েন্সটা লাস্টে আনলে পরে ভালো করতো, ঠিক আছে? বাট যাই হোক, এনিওয়ে। আচ্ছা, তোমরা এরকম ভাবছো বুনিপকে মেন ভিলেন হিসেবে ভাবা হয়েছে, কিন্তু এটাও তো হতে পারে ডিরেক্টর বুনিপকে কমিক রিলিফ দেওয়ার জন্যই ভেবেছিলেন, আমরা ধরতে পারিনি। যদি ডিরেক্টর এটা ভেবে যদি থাকেন যে বুনিপ ইজ দ্য কমিক রিলিফ, তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্বর্গ থেকে নেমে এসে ডিরেক্টরকে বলবেন, বাবা আয় তোর সাথে একটুখানি কথা বলি, একটু আলাদা করে কথা বলি, একটু করে কথা বলার আছে আবার তোর সাথে। বুনিপ কমিক রিলিফ, হ্যাঁ রিলিফ আমি তোকে দিচ্ছি, ঠিক আছে? আমার না মনে হচ্ছে যে এই পডকাস্টের পরে না আমি না কেস খাবো, আমার না খুব মন বলছে, ঠিক আছে? ওকে, চাঁদের পাহাড়ের ডিরেক্টর এটা দেখে বলবে এই ছেলেটার নামে কেস করবো। ওকে, অভ্রদার মেমোরি ফুল, প্রিন্সের অলমোস্ট স্পেস শেষ হয়ে এসছে। আমি বলি কি যে জন্মদিনের উইশ 35 মিনিটের বড় হওয়া উচিত নয়। এই আমি বাইক চালাচ্ছিলাম, পাবলিক রিঅ্যাকশন নিতে গেছিলাম, সরি। এই আমাদের গেস্ট চলে এসছে। প্রিন্সের সাথে তোমার কি এরকম কিছু ব্যাপার আছে যে ও তুমি আসলেও চলে যাবে? রাজা মহারাজা একসাথে আসবে কি করে? তুই মহারাজা আর ও হচ্ছে প্রিন্স রাজপুত্র, ঠিক আছে? আমি দেবদাকে স্পেশাল একটা রিকোয়েস্ট করব, রাজার সেকেন্ড ভার্সন যেটা খাদান 2-তে আসবে, সেইখানে যেন প্রিন্সকে আর তোকে দু সাইডে নিয়ে দেবদা ডান্স যেন করে, ঠিক আছে? তাহলে গানটা ফ্লপ হবে না, এটা ঠিক না। মহারাজার প্রিন্সের কোনো কন্ট্রোভার্সি নেই? প্রচুর আছে, প্রচুর। আচ্ছা, মহারাজার সেটআপটা কিন্তু বেশ ভালো হয়েছে, সেটআপটা চেঞ্জ করেছে, বেশি দিন তো হয়নি। এইটা অগ্রদা বলেছে বলে ব্যাস আমার খুশি হয়ে গেছে। ফার্স্টেই তোমার কাছে যেটা প্রশ্ন আমাদের, যে দেবের কি জিনিস, কোন জিনিসটা তোমার সবথেকে খারাপ লাগে? কোন জিনিসটা আমার সবথেকে খারাপ লাগে? ভালো কি লাগে তো তোমার ব্যাপারে তুমি বলে বলে সবাইকে জানিয়ে দিয়েছো এতদিনে। ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে মহারাজ? এই বিষয়টা আমি দেখছিলাম রিসেন্ট টাইমস, আমার লেখালেখি হয়েছে নাকি যে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে। আচ্ছা, আমার খুব গরম লাগছে, খুললাম এটা। তবে কোন জিনিস খারাপ লাগার মতন হলে তো মানে এত বছর একটা মানুষকে পছন্দ করা, সেটা হতো না আজ অব্দি কোনোদিন। মানে ভালো লাগার পয়েন্ট গুলোই বেশি, খুব ভালোবাসি আর খুব ভালো লাগে বলেই আর কি এত কিছু করা। সব থেকে বেশি ভালোবাসি আর কি কাউকে যদি লাগে, এটা দেবদা। তো খারাপ লাগে না কিছু, মানে অ্যাকচুয়ালি খারাপ লাগলে সেটা বলি এটা খারাপ, এরকম কিছু হয়। বাট খারাপ আজ অব্দি কিছু করেনি দেবদা, মানে যেটা খারাপ লাগার মতো যে দেবদা ইউটিউবারদেরকে সুযোগ দাও, সবার আগে না বলেই দেবদা সুযোগ দিয়ে দিয়েছে, বলতে হয় না। ওরকম খারাপ লাগা না, ধরো দেবের আর কি ইমপ্রুভ করা উচিত, এইভাবে যদি একটু ভদ্রভাবে প্রশ্ন করি, তুমি কি সাজেশন দেবে? আমি সাজেশন দেওয়ার কেউ না, মানে ইজ লাইক বিগেস্ট সুপারস্টার, বাট আমার মনে হয় আজকে বেশি মার্ক কমেছে ছবি। এখনো দেখলাম, আজকেই দেখলাম লাইভটা করেছে দাদা, সেখানে কিন্তু দাদা বলে মানে এখন অব্দি দাদা একটু ইয়েতে টেনশনে যে কি হবে না হবে, মানে আদৌ কি আবার পরবর্তীতে কমার্শিয়াল ছবি করবো কিনা, কবে করবো, আমি হয়তো আবার মানে অনেকদিন বাদে কমার্শিয়াল ছবি করবো। এই যে একটা ব্যাপার, এই যে না পাওয়ার একটা খিদে রয়েছে, সেটা তো অডিয়েন্সের ভিতরে দেখতেই পাচ্ছি আমি। কিন্তু একটু একটু বেশি করে করবো, মানে বছরে অন্তত একটা। এই একটা নেগেটিভ পয়েন্ট এতদিন ধরে ছিল, কিন্তু খাদান দিয়ে তো পুষিয়ে দিয়েছে। এবার খাদানের পরে যদি প্রত্যেক বছর একটা করে করে, জমে যাবে ভাই। তুই তখন বললি না যে খাদান মানে দেবদার সমস্ত কিছু অলমোস্ট ভাল লাগে, তার মানে কিছু তো আছে তোর খারাপ লাগে, সেইটা কি একটুখানি বল। কিচ্ছু নেই, মানে এরকম একটা জিনিস নেই যে এটা খারাপ লাগে, মানে সেটা মানে সত্যি নেই, সিরিয়াসলি খারাপ লাগে। আমি এখন একটা মানুষের সাথে এত দিন ধরে জুড়ে রয়েছি, এবং মানে সেটা শুধু ইউটিউবের জন্য না, মানে আমার ছোটবেলা থেকে এই মানুষটা চোখ ফুটে থেকে তো ফ্যান। তো কোথাও গিয়ে সিলভার স্ক্রিনে ভালো লাগতো, আর মানুষ হিসেবে যখন পরিচয় হয়েছে তখনও ভালো লেগেছে। এবং একমাত্র বোধহয় যে মানে সেই ঘুরছি বলতে এমন না যে সবাই ঘুরছে, কিন্তু মানে স্টেজে দাঁড়িয়ে বলছে যে তোর নাম কি বল, এই রে তুমি নাম জানো না, ব্যাপার সবাই বলছিল। বাট তাদের খুব মজা করে যে শিলিগুড়িতে মাইকে নাম বলছে প্রত্যেকের ধরে ধরে, তো রেসপেক্ট করে, তো খুব তো ভালো লাগে, মানে প্রতিটা জিনিসই ভালো লাগে খুব, মানে যে সময় যেটা করার সেটাও করে, আর এত সাকসেসফুল, মানে
আচ্ছা মহারাজ, তোকে দেবদা নিজের ফোন নাম্বার দিয়েছে? না গো, না না না, আমি বিএস ফ্যান বলে দাদা আমার ফোন নাম্বার দেবে না, এরকম কোনো ব্যাপার না। আর মহারাজ সেকেন্ড এবং মানে ফাইনাল কোয়েশ্চেন, ঠিক আছে, ফুলসজ্জার দিন তোর বউ যদি জিজ্ঞাসা করে দেবদাকে বেশি ভালোবাসো না আমাকে, তুই কার নাম নিবি? দেবদা। এটা তুই ফুলসজ্জার দিন তোর বউকে বলবি আমি দেবদাকে বেশি ভালোবাসি? এটা কনফার্ম বলে আমার এখনো গার্লফ্রেন্ড হচ্ছে না। আমার ধ্যান জ্ঞান সবকিছু যদি দেবদার দিকে থাকে, সবকিছু যদি আমি পাবলিক রিয়াকশন নিতে, আমি প্রেমটা কখন করবো? আমার হচ্ছে না প্রেমটা হয়ে যাবে। দেবদা সিঙ্গেল, দেবদার বিগেলস ফ্যানও সিঙ্গেল, আমিও সিঙ্গেল দেবদার হেটার হয়ে। এটা কি সিঙ্গেলদের দুনিয়া নাকি? না না, স্বর্ণজ্যোতিদা কিসের সিঙ্গেল? স্বর্ণজ্যোতিদা বলেছে যে 35 মিনিটস আমি চুমু খেয়েছি। রেকর্ড আছে। এগুলো ছাড়ো, এগুলো ভুলে যাও। তোমার ভিডিওই আছে, তোমার ভিডিও আছে। আচ্ছা, আমার তোমার কাছে প্রশ্ন আছে যে তোমার কি এরকম কোনো প্রতিজ্ঞা আছে যে দেব বিয়ে না করলে আমি বিয়ে করব না? এরকম কোনো প্রতিজ্ঞা নেই, বাট এই ব্যাপারটাকে আমি খুব ফ্যান্টাসাইজ করি, মানে খুব ফ্যান্টাস্টিক একটা ব্যাপার। তো মানে মানুষটার পুরো বিষয়টাকে না আমি খুব মানে ভালো লাগে। মানে এই যে বিয়ে না করা এই ব্যাপারটা, আমি জানি না কে কতটা কানেক্ট করবে, এটা খুব পার্সোনাল হচ্ছে, বাট আমিও না ওটা বিয়েতে বিশ্বাস করি না। আচ্ছা, সালমান খান আগে বিয়ে করবে নাকি দেবদাকে বিয়ে করবে? সালমান খান বিয়ে করবে না, আর দেবদা করবে কিনা জানি মানে এটা। তবে একটা জিনিস না, খুব সত্যি কথা, দেবদা বিয়ে করছে না এটা কিন্তু আমি আইডলাইজ করি, আমার বেশ ভালো লাগে যে এটা লোকটা বিয়ে করেনি। কিন্তু দেবদা হঠাৎ করে বিয়ে যদি করে নেয় তাহলে তুই কি বলবি? তাহলে মানে দেবদা যখন চুরি কেটে ফেললে আমি বিয়েটাতে বিশ্বাস করবো। আর তবে আপাতত আমার পার্সোনালি আমি বিয়েতে বিশ্বাস করি না। আর দেবদা যেটা করছে এবারে সেটা একটা আমার সাথে আসমান করে সবাই বলবে এই চ্যানেলে মহারাজ নিয়েছো সারাক্ষণ শুধু দেব করবে। এই না না, এই শোন না মহারাজ, তোকে একটা কোয়েশ্চেন করছি। দেখ, অনেকে এটা বিশ্বাস করে যে তুই দেবদাকে নিয়ে এত ভিডিও করে, কিন্তু তুই বাইক কিনে ফেলেছিস, ক্যামেরা কিনে ফেলেছিস, গাড়ি কিনে ফেলেছিস, ঠিক আছে? তো এবার একটা কথা হচ্ছে যে এই গাড়ি বাইক দেখে কোনো মেয়ে কি তোর বিয়েতে কি পাগল হয়েছে যে মহারাজ তোমার আমাকে বিয়ে করতে হবে, এরকম কি হয়েছে? না, আমার মনে হয় না। এটা একটা খুব ভুল ধারণা। এই যে একটা বলে না যে কেটিএম থাকলে লোকের মানে মেয়ে উঠে যাবে, আমি সো কল্ড এইভাবেই বলছি, এইভাবেই ওঠে, এইভাবেই কিন্তু কথাগুলো রটে মানে সাধারণ ঘরে। বাট আমার মনে হয় এটা খুব ভুল ধারণা। মানে আচ্ছা, কেটিএম আর এনফিল্ড এর মধ্যে তুই এনফিল্ড কেন কিনলি? ওই বললে তো কেটিএম হলে মেয়ে ওঠে না, তার জন্য এনফিল্ড কিনেছে। সুন্দর ভিডিও অবরোধা বানিয়েছে, অবরোধার আরো 5টা চ্যানেল আছে, ঠিক আছে, অবরোধা খুব সুন্দর ভিডিও বানিয়েছে। তাই মহারাজ এনফিল্ড চালায়। আমি তোমাকে বলে দিচ্ছি অবরোধা, ঠিক আছে, দেবদা যদি এনফিল্ড চালায় মহারাজও তাই এনফিল্ড ইউজ করে, আমি শিওর। এরকম বিষয়টা না, এনফিল্ড আমার খুব পছন্দ হয়েছিল। মানে বললাম না, আইফোন লোকে কেন কিনে, একটা স্টেটাস সিম্বল। এনফিল্ডের সেই স্টেটাস সিম্বলটা আছে কেন, যেটা একটা ব্র্যান্ড ভ্যালু আছে। কেটিএম এর সেই ব্র্যান্ড ভ্যালুটা কোথাও গিয়ে ড্রপ করে গেছে, এই জন্য। মানে তবে যেটা বলছিলাম, যে উত্তরটা দিতে দিলে না, সেটা হচ্ছে যে কোনো মেয়ে ওরকম ভাবে হয় না, তাকে প্রত্যেককে একটা রেসপেক্ট করতে হয়। ওরকম বাইক থাকলে গাড়ি থাকলে মেয়ে চলে আসবে, টাকা থাকলে মেয়ে চলে আসবে, এটা আমি বিশ্বাস করি না। রয়্যাল এনফিল্ড থাকলেও হয় না? না না না, রয়্যাল এনফিল্ড আমার পার্সোনাল ফেভারিট ব্র্যান্ডেড একটা ব্যাপার। ওরকম তো অনেকে বলে যে ও আইফোন আছে, তাহলে তো অবরোধের কাছে তো আইফোনের পুরো চাঙ্ক বসানো হয়। অবরোধার বিবাহিত, এটা বলা উচিত না, বাট অবরোধা মানে অবরোধ দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানে উমেন ব্যাসার শুধুমাত্র একজনই আছে, ঠিক আছে, বাকি তোমরা সবাই কিন্তু খুব ভালো লোক, ঠিক আছে? ওকে, ওমেন ব্যাসার তোমার একটা বড় চ্যানেল থেকেও নাম আসছে না এইসব। আচ্ছা, চলো দেবদার টপিকে আমরা যাই, লোকজন আমাদেরকে গালাগাল করবে না। আমার মহারাজের কাছে আরো একটা প্রশ্ন আছে যে মহারাজ এখন কম্পিটিশনে 1 নম্বর পজিশনে কে আছে, তুমি, প্রিন্স না এসএমভি, দেবদাকে এই খাদান নিয়ে ভিডিও বানাতে? এই কম্পিটিশনটা করতে চাই না। দেখো, যদি ভিউজ অর্থে দেখতে হয় তাহলে মানে এক একজন এক একটা জায়গায় গ্রো করে যায়। আমাদের যেরকম ইভেন্ট গুলো রয়েছে সেগুলো ভালো চলেছে, মানে আমার বা না ভিউজ না, নাম্বার অফ ভিডিওস, কে সবথেকে বেশি ভিডিও বানিয়েছে? নাম্বার অফ ভিডিও বোধহয় আমি, কারণ দিনে 16টা-17টা ভিডিও বোধহয় শুধু খাদান নিয়ে। আর মানে আমার শুধু খাদান নিয়েই চলছে, মানে আর কোনো ছবি বা আশেপাশে কিছু নেই আমার। চ্যানেলটা দেখতে পারো পুরো টানা খাদান চলছে। তো কোথাও কি আমি হয়তো মেবি এগিয়ে আছে নাম্বার অফ ভিডিওস। আর ভিউজের দিক দিয়ে পৌঁছাইরা হয়তো ইভেন্টে এগিয়ে আছে, শিল্পেন্দু তার রিভিউতে এগিয়ে আছে। আচ্ছা মহারাজ, তুই আমাকে একটা কথা বল, যদি তুই খাদানকে সাপোর্ট যদি করিস
তাহলে বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করা কি করে হলো? বাংলা ইন্ডাস্ট্রি তো আরো ফিল্ম এসেছে, তুই সেগুলো কেন তুই ইয়ে করছিস? এটা মিঠুন চক্রবর্তীকে না, নিয়ে ভিডিও এই গুলো এই কিন্তু দিয়ে জায়গাটাতে একটা কথা বলতে চাই, এই জায়গাটাতে একটা কথা বলতে চাই। বাংলা ইন্ডাস্ট্রি মানে কি, মানে আমরা বড় হতে চাই তো, তাই তো। তো আমরা এই দেখো, আমরা ইন্ডাস্ট্রি হিসেবে আমরাও তো পার্ট, আমরাও তো কাজ করছি, আমরা সবাই। মিঠুন চক্রবর্তীর যে ছবিটা এসছে সেটা নিয়ে তুমি 10টা ভিডিও বানাও, তুমি কতটা গ্রো করবে? ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, ব্যাপার হচ্ছে যে ওই ছবিগুলো কিন্তু ভবিষ্যৎ হতে পারে না। এবার তুমি বলবে প্রজাপতিকে তাহলে কেন সাপোর্ট করেছো? ভাই, প্রজাপতিতে দেবদা তো রয়েছে এবং প্রজাপতি আর সন্তান তুমি যদি পাশাপাশি রেখে দেখো, প্রজাপতি কিন্তু ফার এন্টারটেইনিং ফিল্ম, ফার কমার্শিয়াল ফিল্ম। সন্তানের যা রিভিউ আছে, আমি সন্তান দেখিনি, তারপর আমি যা বলছি সবাই বলছে কাঁদতে। ভাই, আমি কাঁদতে টিকিট কেটে কেন হলে যাবো? এইটা হচ্ছে ব্যাপার। সন্তানের কথাটা এলাম। আর বাকি যদি চালচিত্র, এখন আমি চালচিত্র এখন দেখিনি, তো তোমার রিভিউটা দেখলাম, তোমার এর রিভিউটা দেখলাম, স্বর্ণচিত্রের রিভিউটা দেখলাম, ভালো স্বর্ণজ্যোতি। লাগলো। বাট আমি যদি বলি চালচিত্র, মানে চালচিত্র আমি ঠিক অডিয়েন্স না, মানে আমি একটু মাস কমার্শিয়াল এটা পুরো বিশ্বাস করি, এ করি, আর একটা ছবি নিয়ে মেতে আছে। আর আরেকটা হচ্ছে স্বপ্নময়। স্বপ্নময়টা ভাই ওটা ভিডিও, ওটা সিনেমা না আমার মত। এটা ব্যক্তিগত মতামত আমার। তো ওটা ভিডিও। সন্তান যদিও বা রাজ চক্রবর্তী আছে বলে একটু বেসিক সিনেমা বানিয়ে দিতে আচ্ছা পারবে। মহারাজ, এই মহারাজ আমার শোনো, মনে হয়। আজকে যদি রাজ চক্রবর্তী আর দেবদা একটা সিনেমা যদি আনে, হুম। তাহলে এই যে তুই রাজ চক্রবর্তীর উদ্দেশ্যে যে রিপ্লাই ভিডিওগুলো যেগুলো তুই বানিয়েছিস, সেগুলো কি তুই প্রাইভেট করে দিবি, না তুই না সেগুলো না না, পাবলিক? প্রাইভেট করবো না। আমি তোমাকে একটা কথা বলি, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এ আমি এগেনস্ট একটা ভিডিও করেছিলাম প্রথম আমার প্রজাপতির সময়। আমাকে একটা ইভেন্টে, তখন আমি তো এরকম ভাবে কানেকশনও ছিল না, এও ছিল না, তারা ঢুকতে দেয়নি। তারা আমাকে একটা ভিডিও করেছিল এরকম সামনে, আমি ঢুকতে পারিনি, আমি কোনো রকমে রেকর্ড করেছিলাম। তো আমাকে যখন দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ফার্স্টে জিজ্ঞেস করা হয় যে তুই আমাকে নিয়ে এরকম একটা ভিডিও বানিয়েছিস, একজন আধিকারিক জিজ্ঞেস করে, নাম নিচ্ছে না, বাট আমি তাকে কিন্তু ওপেনলি বলেছিলাম হ্যাঁ আমি এরকম একটা ভিডিও বানিয়েছি। তারপরে কিন্তু ওই ভিডিওটা এখনো আছে, এবার আমাকে ঢুকতে দেয়, করে, এগুলোও আমার এরকমই। সেরকম আমার রাজ চক্রবর্তীকে নিয়ে রাগ নেই। রাজ চক্রবর্তী এই যে সন্তানকে প্রমোট করতে গিয়ে খাদানকে ছোট করছে, বা খাদানের হাইপটাকে টেনে নিয়ে এলো, দেখো তার রেজাল্টটা কিন্তু পুরো ভালো হচ্ছে না। মানে আমার একটা পার্সোনালি পছন্দ না, তুমি খাদানকে আচ্ছা না টানতেই না মহারাজ, না না মহারাজ, তুই আমার কথা বল। মানে তুই কি এটা সত্যি সত্যি বিশ্বাস করিস যে মানে রাজ চক্রবর্তী যেটা বলেছে তাতে খাদানের হাইপ কমে গেছে? খাদান না না, নিয়ে হাইপ কমে একটা না, সিনেমা নিয়ে হাইপ যা কমে না, না হাইপ থাকে হাইপ। সেটা থাকেই। আমি তো জানি খাদান যেটা ব্যবসা করা সেটাই করতো, রাজ চক্রবর্তী বললেও করতো, না বললেও করতো। কিন্তু তুমি বলো রাজ চক্রবর্তীকে আমরা কি দেখে বড় হয়েছি? প্রথমত আমি একটা ভিডিও তৈরি করেছিলাম সন্তানের ট্রেলার আসার পরে, যে এই রাজ চক্রবর্তীকে আমি চিনি না, একটা হলো। সেকেন্ড হচ্ছে, এই রাজ চক্রবর্তী একটা কমার্শিয়াল ছবি বানিয়ে রাজ চক্রবর্তী হয়েছে, সে যদি একটা কমার্শিয়াল ছবিকে সাপোর্ট না করে, ভাই সাপোর্ট করতে হবে না। তুমি সেই ছবিটার হাইপ কাজে লাগিয়ে নিজের ছবিটার প্রমোশনও করছো, অথচ তুমি বলছো যে ছবিও প্রমোট। তুমি বলো এই প্রমোশনটা নিয়ে অগ্রদা আলাদা করে ভিডিও বানিয়েছে বা প্রত্যেকে শর্টস বানিয়েছে, যে বেঙ্গল টু, এটাতে কিন্তু আমরা সবাই রয়েছি, মানে আমরা সবাই ওই খাটনিতে খেটেছি। তুমি বলো না, তুমি যেটাকে রেগুলার খাটছো সেই খাটনিটাকে নিয়ে যদি কেউ মজা করে, ছোট একটু হালকাও মজা করে, তোমার কিন্তু খুব গায়ে লাগবে দাদা। ওইটা আমার খুব গায়ে লেগেছিল, আমার খুব খারাপ লেগেছিল। তুই এই ব্যাপারটাকে যেরকম ভাবে দেখছিস, ঠিক আছে, আমরাও খাদান সাপোর্ট করেছি, খাদান নিয়ে মাল্টিপল ভিডিও বানিয়েছি, খাদান নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু আমরা সবাই কিন্তু সেই সেম ভাবে কিন্তু দেখছি না। কারণ দেখ, তুই খাটনি করিস বলেই কেউ তোকে নিয়ে মজা করতে পারবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। মাস কমার্শিয়াল ছবি না বাংলায় হচ্ছে না, এই ধরনের ছবি হওয়া খুব জরুরি। সন্তানের মতন ছবি প্রত্যেক মাসে একটা করে আসে, বলা যেতে পারে হ্যাঁ, মানে বাংলা ইন্ডাস্ট্রি প্রত্যেক মাসে একটা করে আসে। তো সেই রকম টাইম দাঁড়িয়ে কেউ তো একটু সাপোর্ট করুক, মানে রাজ চক্রবর্তী সাপোর্ট না করুক, মানে এটাকে তো হেট্রেট ছড়ানো বলে না, একটা ছবিকে নিয়ে নোংরামি করা বলে, এবং ফ্যামিলি অডিয়েন্সের কাছে সেই ছবিটাকে ছোট করে দেওয়া বলে। আজকে আমি যখন খাদানের পাবলিক রিয়াকশন নিতে যাচ্ছি, বিশ্বাস করে না তুমি, আমার পাবলিক রিয়াকশন চেক করতে পারো, সেখানে এজেড মহিলারা যাচ্ছেন যারা প্রজাপতির দর্শক, মানে যারা আফটার 60 আমি বলছি, তারা পর্যন্ত খাদান দেখতে যাচ্ছেন। তারা কিসের বিশ্বাসে দেখতে যাচ্ছেন আমি জানি না, মানে তারা তবু দেখতে যাচ্ছে। তো এটা ভালো লাগার দিক, কিন্তু সেই অডিয়েন্সটাকে যদি আমি ম্যানিপুলেট করি নিজের দিকে টানার জন্য, আমার এটা ভালো লাগে না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি কারোর উপরে চাপিয়ে দিচ্ছি না যে তোমার এটা ভাবতেই হবে, মানে আমার পার্সোনালি ভালো লাগে। না না মহারাজ, দেখ ম্যানিপুলেশন এভাবে কাজ করে না, ঠিক আছে? এইভাবে লোকে দেখ পোক করতে পারে। তুমি একটা ছবি বানাচ্ছ, প্রমোশন করে 7 কোটি টাকা দিয়ে নামাচ্ছ, সেই ছবিটাকে তুমি বলো যে সেই ছবিটাকে 2 কোটি টাকার ছবিটা, যেটা সেফ বেট একটা ছবি, সেই ছবিটা কেন করবে সেটাকে নিয়ে মজা? মানে একটা ছবি ওরকম বানাও, তুমি তো একটা মাস কমার্শিয়ালের বিশাল বড় ডিরেক্টর ছেলে, তুমি কেন বানাচ্ছ না? কিন্তু দেখো দেবদা কিন্তু বানিয়ে দেখিয়ে দিল যে ভালো বানালে নাম্বারস আনা যায়। তো এটাই আর কি, আর কিছু না, মানে ও করাটা খুব ইজি বাইরে থেকে দাঁড়িয়ে। আচ্ছা, এই কম্প্যারিজনের জন্য আমার একটা কথা মনে হলো যে খাদান বয়স্ক লোকেরা দেখতে গেছেন যে তারা দেবের অলরেডি দর্শক আর কি, দেবের সিনেমা, প্রজাপতি, টনিক এরকম সিনেমা, প্রধানের মতো সিনেমা তারা দেখেন, দেখে এনজয় করেন,
সেই দর্শকরা এটা দেখতে গেছেন। তো তাদের জন্য খাদানে কোনো কিছু নেই। তোমার কি মনে হয়, তুমি আমাকে বলো, যে যারা প্রজাপতির যে টেস্টটা বা প্রজাপতি যে ধরনের ছবি, সেটা কিন্তু প্রধানও যদি বলি, সেটা কিন্তু আউট অ্যান্ড আউট খাদান না। খাদান আমরা দেখেছি পুরো মানে একদম মানে পুরো ওই চ্যালেঞ্জের দেব, যেটাকে কেউ পছন্দ করতো না, বিশেষ করে এই এজের দর্শক। তো তারা কেন দেখতে যাচ্ছে, আমি নিজেও মানে এই যুক্তিটা আমিও খুঁজে পাচ্ছি না যে যাচ্ছে। তার কারণ দেব অলরেডি এই দর্শক বানিয়ে ফেলেছেন, এই ফলোয়ার বানিয়ে ফেলেছেন। তো তারা দেবের জন্যই দেখতে যাচ্ছেন, দেব এই ফ্যান ফলোয়িংটা তৈরি করে ফেলেছে। কিন্তু সেটাই আমি বলছি যে খাদানে এদের জন্য অন্তত কিছু এলিমেন্ট থাকতে পারতো, থাকলে ভালো হতো। সেটা বাংলা সিনেমা বা খাদানের জন্যই ভালো হতো। যেই যে মা আর ছেলের অ্যাঙ্গেলটা ছিল, এখানে কিছু সেন্টিমেন্টের জায়গা একটু ঢোকানো যেতই, এবং সেটা হলে আমার মনে হয় না খারাপ হতো। কিছুটা আছে, বাট হ্যাঁ খুব ফাস্ট বেরিয়েছে ছবিটা, এটা আমিও বলেছি যে প্রচন্ড ফাস্ট ছবিটা, মানে প্রচন্ড বোর করে না, কিন্তু প্রচন্ড ফাস্ট বেরিয়ে যায়, কোনো স্পেস টেস দেয়নি আর কি। খাদানে কাকে বেশি ভালো লেগেছে, যিশুকে না দেবকে? হ্যাঁ ভাই, এটা বললে তো স্বাভাবিক বলবো দেবটাকে, বাট যিশুদা খুব টেরিফিক অভিনয় করেছে। মানে যিশুদার একটা ডায়লগ, যেটা আমি বললাম না, যে তোর ওই হাত কোন কাজে লাগে, তোর হাতটা কোন কাজে লাগে, একটা চিলি বা একটা ওই যেভাবে ওই ডায়লগটা থ্রো করছে, যেভাবে শর্টটা টপ অ্যাঙ্গেল থেকে নেয়, ওই জায়গাটা সত্যি বলছি, ওই জায়গায় যিশুদা টেরিফিক, এবং ক্লাইম্যাক্সেও যিশুদা দারুণ। তবে দেবদাকে ভালো লেগেছে এই কারণে, কারণ ছোট ছোট অনেক সিনের না হোমাজ আছে। মানে চ্যালেঞ্জ টুতে দেখবে একটা থাপ্পড় মারা সিন আছে, যেখানে ফার্স্ট এসেই বলে যে ঝেড়ে দিন তো সালাকে, যে রজত দত্তর সাথে যে সিনটা ছিল, ওরকম দেখবে সুমিত গাঙ্গুলির সাথে এরকম একটা সিন রয়েছে। যাই হোক, এখানে আবার বললে এক্ষুনি কমেন্ট সেকশনে চলে আসছে স্পয়লার স্পয়লার স্পয়লার। স্পয়লার দিচ্ছি না বাবা, এগুলো তোমাদের মজার জন্যই বলছি। বাট আমার মনে হয় যে ওই সিনগুলো মানে রীতিমতো দেব ফ্যান্সরা বা যারা পুরোনো দেবকে দেখে বড় হয়েছে, তারা আবার চায় হলে দেখতে, হেভি এনজয় করবে ওই জায়গাগুলো। মহারাজ, তুই খাদান কতবার দেখবি? অলরেডি দুবার দেখা হয়ে গেছে, একই দিনে, প্রথম দিনে। তবে এখন আমার বন্ধু বান্ধবরা আমাকে কল করে যাচ্ছে, আমার এই চাপটা চলছে, মানে 25 তারিখ অব্দি হয়তো একটা চাপ চলবে, 25 তারিখের পরে 1 তারিখ অব্দি চলবে। 1 তারিখের পরে আমি ভেবেছি আবার দেখতে যাবো, কারণ এই টাইমটা এমনি দর্শক দেখতে হবে, এই টাইমে আমার আলাদা করে আবার দেখতে হবে। আমি বলেছি আমার বন্ধু বান্ধব 1 তারিখের পরে দেখতে যাবো, এই টাইমে কাজটাও ছুটিয়ে করে নি, সব হাউসফুল আপডেট ইত্যাদি আপডেট দিনই 1 তারিখের পর আবার দেখতে যাবো। আমার খুব ইচ্ছা আছে খাদান মিনিমাম 6-7 বার হলে গিয়ে দেখা। তো অলরেডি দুবার দেখা হয়েছে, টিকিট কেটে দুবার দেখা হচ্ছে, আর যেহেতু খাদানের প্রিমিয়ার হয়নি, তাই আর দেখার কোনো নেই। আজকে যত তারিখ, মানে তত তারিখ, মানে এই মাসে আর যে কদিন বাকি আছে, কোনো মেয়ে যদি তোকে ইয়ার এন্ডে যদি বলে যে চলো ডেট করতে যাই, তুই কি তাকে নিয়ে খাদান দেখতে যাবি? ইয়ার এন্ডে এটা বললে একমাত্র ডেট একমাত্র যেতে পারি যদি খাদান দেখতে যেতে চাও, এটা বলতে পারি। তাহলে আমি সমস্ত মহিলাদের উদ্দেশ্যে বলছি, যদি বিনা পয়সায় খাদান দেখতে যেতে চাও, তাহলে মহারাজকে কল করো, পিং করো। বিনা পয়সায় দেবদাকেও দেখা হয়ে যাবে, মহারাজের সঙ্গে ঘোরা হয়ে যাবে। এইভাবে তুমি আমার পকেটটা শেষ করে দিচ্ছ। না, আমাদের এখানে কমেন্ট করলেই হবে, কল করতেও হবে না, এখানে কমেন্ট করলেই হবে, মহারাজ তার সাথে যোগাযোগ করে। নির্লজ্জ ইউটিউবার আছে তো, বলেছে তো আমার এঙ্গেজমেন্ট বাড়া নিয়ে কথা। না, এঙ্গেজমেন্ট বাড়বে কেন? তুমি তার মানে এটা বলতে চাইছো এটা এমনি ফেক কথা বললে? এটা নিয়ে কত খবর হয়ে গেল, এঙ্গেজমেন্ট বাড়বে বলেছে। না, তাহলে এটা পাকা কথা রইলো তো, মহারাজ তাহলে নিয়ে যাচ্ছে সিনেমা দেখতে, যিনি কমেন্ট করবেন, যারা যারা কমেন্ট করবেন। যদি একাধিক জন কমেন্ট করে, সবাইকে নিয়ে যেতে হবে কিন্তু। মানে অনেস্টলি এখন এত টিকিট প্রাইস হয়ে গেছে, আমার ভেবেছিলাম যে আমি ইয়ে করবো, তোমার কিভাবে করবো, কিন্তু এখন এত টিকিট প্রাইস হয়ে গেছে, দুটো টিকিট 10টা টিকিট কিভাবে করতে চাই না। আমি যদি মানে নন্দন খোলা থাকতো, আমি মানে পুরো মোটামুটি ইচ্ছে ছিল যে 50-60টা টিকিট একেবারে কিভাবে করবো, কিন্তু ওই 10টা টিকিট কিভাবে করে আমার ভালো লাগবে না। তো প্রথম যদি করি কিভাবে, তাহলে সেরকমই করবো। আমি জীবনে কোনোদিন কিভাবে করিনি, আমার অপরাধাকে দেখি খুব মানে মোটিভেশন লেগেছিল যে এটা কিভাবে করবো। না, তুমি কনফিডেন্ট যে 10 জনের বেশি মহিলা এখানে কমেন্ট করবেন, এই ব্যাপারে কনফিডেন্ট তুমি? না 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 না, আমি বলছি না, এই মহিলার বিষয়টাতেই আমি কিভাবে কথা বলছিলাম। ও বাবা ভগবান, মহিলা চলে গেছে। শোন না, বলছি কি তুই গিভওয়েতে আমাদেরকে একটা করে টিকিট গিফট কর না ভাই, পরের সপ্তাহে আবার দেখতে যাবো। চলো চলো চলো, একসাথে যাবো, চলো একসাথে যাবো, চলো চলো একটা দিন ফিক্স করো সব ইউটিউবাররা, আবার আমরা ঠিক আছে। হ্যাঁ, আমি আর মহারাজ কিন্তু একসাথেই দেখেছি। হ্যাঁ, আমি আর অভ্রদা একসাথেই দেখেছি। অভ্রদা হলদিয়াতে শো থাকা সত্ত্বেও অভ্রদা এসে গাড়ি করে এসে সকালবেলা খাদান দেখেছে, ডেডিকেশন ভাবো। অভ্রদাকে এর জন্য একটা থ্যাঙ্কস জানাও, এটার জন্য দেব এন্টারটেইনমেন্ট থেকে থ্যাঙ্কস জানানো উচিত অভ্রদাকে। না, হলদিয়াতে আসলে মর্নিং শো তো থাকে না, বেলা করে শো থাকে। মহারাজ, তুই পিয়ারকে অভ্রদার ব্যাপারটা তোকে জানাতে হবে তো, তোর সাথে তো অনেকের কানেকশন আছে, তাদেরকে তুই জানা। হ্যাঁ, আমি অনেকের কানেকশন, তবে আমি পাঠাবো অভ্রদার মুভি রিভিউ এর লিঙ্কটা পাঠাবো। কি ডেডিকেশন! না না, এটা ডেডিকেশনের ব্যাপার না, তোমার মতো ডেডিকেশন গোটা ইন্ডাস্ট্রিতে এখন অব্দি কেউ দেখাতে পারেনি। না না, আমি জাস্ট চেষ্টা করছি। মানে দেখো, আমার খুব ভালো লাগে, মানে কোনো ছবির জন্য আমি বেঙ্গল ট্যুর হতে দেখিনি কোনোদিন।
তো যখন হতে দেখলাম, বিশেষ করে দেবদা, তা আমি বলেছিলাম আমি যাবো। এবার ওরাই আমাকে বলে যে না, গাড়ি মানে বাইক নিয়ে যাওয়ার প্ল্যান ছিল, মানে সেটাতে একটা রিস্ক থাকতো, ওদের জন্য টেনশন ছিল। ওরা বললো ট্রেনে আয়, তারপরে বাকিটা আমি দেখে নিচ্ছি। সত্যি খুব মানে সুন্দরভাবে বেঙ্গল ট্যুরটা হয়েছে। আমি মহারাজকে সেদিন কল করেছি, কল করে শুনি যে মহারাজ ট্রেনে ও খাদানের ইয়ের ইভেন্টের জন্য যাচ্ছে আর কি, খাদানের টিমের সাথে যাচ্ছে আর কি, ও আলাদা করে যাচ্ছে ট্রেনে। মহারাজ একদম মাফলার টাফলার জড়াজড়ি করে, তো ঠান্ডা সেদিনকে তুমি ভাবতে পারবে না, মালদায় বিভৎস ঠান্ডা, আর আমাদের এখানে অত ঠান্ডাই নেই। তো যাই হোক, মানে ওখানে একটা মহারাজ তুমি রাত দুটো শোটা অ্যাটেন্ড করেছিলে? মালদা, রায়গঞ্জ, আর ওখানে গেছি আমি ভাবতে পারিনি যে ওখানে আমার দর্শক থাকবে, মানে আমার সাবস্ক্রাইবার থাকবে। তারা বলছে, তারা ছবি তুলছে, কি ভালো লাগছে, মানে অবরোধার মতন বড় চ্যানেল সামনে বসে আছে, এগুলো বলার ধৃষ্টতা। বাট তাও মানে খুব ভালো লাগলো আর কি, আমার খুব ভালো লেগেছে। না মহারাজ, বলছি যে তুই রাত দুটো শোটাতে তুই ইয়ে ছিলি, মানে তুই কভার করেছিস? আমাকে এটা শিল্পেন্দুদাও পর্যন্ত বলেছে, শিল্পেন্দুদা থাকলে খুব ভালো হতো এখানে। রাত দুটোর শোটা আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল অ্যাকচুয়ালি। রায়গঞ্জে শিল্পেন্দুদা জানি না, এই শিল্পেন্দুদা প্রিন্স, ঠিক আছে? শিল্পেন্দুদা কি প্রিন্স দা, প্রিন্স দা বলতে কিরকম লাগে, একটা শিল্পেন্দুদা বলি, ভালো নাম। যাই হোক, আমি তো ভাবলাম তুই রাত দুটোর শোটাতে যাবি। সিরিয়াসলি বলছি, আমি অনেক কিছু কভার করতে চেয়েছিলাম। কলকাতায় দেখবে দুটো ফ্যান শো হয়, একটা নর্থে হয়, একটা সাউথে হয়। এই দুটো ফ্যান শো থেকে আমার ইনভিটেশন থাকে, আর আমার দেখতে খুব ভালো লাগে ওদের সাথে বসে। ওরা খুব চিৎকার চেঁচামেচি আনন্দ উৎসব করে। আমার এই নর্থের শোটাতে আমার ইনভাইটেশন ছিল, কিন্তু আমার টাইমিং এর জন্য হয়নি। হ্যাঁ, আমি যাইনি। আমার মনে হয় যে আমি যেতে পারিনি। ওই স্টার থিয়েটারে ছিল, ওরা একটা প্রসেশন করে, ওরা বলেছিল আমাকে আসার জন্য, ওদের সাথে আমি কথাও বলেছিলাম। আমি রেকর্ড করতে পারতাম না। রায়গঞ্জ না প্রায় 400 কিলোমিটার দূরে, আমি আগের দিন গিয়ে পৌঁছে যেতে পারতাম রায়গঞ্জে, কিন্তু রায়গঞ্জের শোটা দেখে ফিরতে ফিরতে আমার পুরো দিনটাই কেটে যেত, মানে পুরো 20 তারিখ দিনটা কেটে যেত। ওই জন্য আমার রায়গঞ্জ যাওয়া হয়নি। বাট এখানে 500 যেটা ছিল সেটা টিকিট কেটে দেখেছি কলকাতায়। না এমনি র্যাপ আপ করার তো কিছু নেই, আমাদের ভিডিও তো নিয়মিত আসছেই। এবার আমার চ্যানেলে আসলো, পরের বার স্বর্ণজ্যোতি চ্যানেলে যাবে, তার পরের বার প্রিন্সের চ্যানেলে যাবে। সাধারণত আমাদের প্রতি রবিবার করে ভিডিও আসে। এইবার এই দেবের জন্মদিন উপলক্ষে স্পেশাল ভিডিও এই বুধবার আসলো, আর আপনারা দেখবেন, আমাদের সাথে থাকবেন। মহারাজের চ্যানেলে যারা যারা গেছেন এর আগে, তাদের তো কিছু বলারই নেই, বেশিরভাগ জনই গেছেন আমি জানি। যারা এখনো যাননি তারাও মহারাজের চ্যানেলে একবার গিয়ে ঘুরে আসবেন। হ্যাঁ অবশ্যই। আরে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কাউকে বলতে লাগবে? অডিয়েন্স প্লিজ আপনারা আমার চ্যানেল দেখে আসুন, শুধু ফ্যান কেটারিং করা হয় এখানে, প্লিজ আসবেন, দেখবেন। চ্যানেলের নামটাই তো বললে না। আমারটা না করলেও চলবে, ঠিক আছে? আমাকে শুধু গালাগাল দেবেন, ওকে? এনগেজমেন্ট পাওয়া যায়। ওকে, আমি ডেসক্রিপশনে সবার চ্যানেলের লিংক দিয়ে রাখবো, সেখান থেকে দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।